সবাইকে স্বাগত আরেকটি নতুন লাইভ ক্লাসে। আমরা গত সপ্তাহ থেকে আলোচনা করছি ভারতের নদ নদী ও জলবায়ু। এই সম্পর্কে আমরা ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার ক্লাস করে ফেলেছি। তো আমরা আজকে মূলত আলোচনা করব এই চ্যাপ্টারগুলো থেকে শর্ট প্রশ্ন কি কি আসতে পারে। আমি এখানে শর্ট প্রশ্নগুলো মূলত মাল্টিপল চয়েস হিসাবে রেখেছি, কিন্তু এখান থেকে যে শুধু মাল্টিপল চয়েস আসবে এমন নয়। এখান থেকে ট্রু ফলস আসতে পারে, এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, বা ভূগোলের অন্য অন্য যে ক্যাটাগরিগুলো রয়েছে যেখানে শর্ট প্রশ্ন থাকে, এখান থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রশ্নের উত্তরগুলো জানা। তাহলে আমরা আজকে মূলত টপিকটা কি পড়বো? ভারতের নদ নদী ও জলবায়ু, এই দুটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্টে রয়েছে। তার সঙ্গে অবশ্যই ফাইনালের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। এছাড়া যারা টেটের জন্য আমার ক্লাসগুলো ফলো করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রশ্নগুলো তাদের ক্ষেত্রেও প্রয়োজন। তো আমরা শুরু করব আজকে মূলত বিভিন্ন প্রশ্নগুলো। আমরা আজকে টোটাল ক্লাসটাকে বা ক্লাসের বিভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে আমরা কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছি। এক একটি ক্যাটাগরিতে থাকবে 10টা করে প্রশ্ন। মোট আমরা 50টা প্রশ্ন এই দুটি চ্যাপ্টার থেকে কি কি আসতে পারে, তাদের উত্তর কি হবে, আমরা সেই সম্পর্কে আলোচনা করব। আমি এখানে আর 1টা মিনিট ওয়েট করব। আমি 10টা থেকে বলেছিলাম ক্লাস শুরু করব, ঠিক 1 মিনিট পর আমি ক্লাসটা শুরু করব। তো শুরু করছি আমাদের ক্লাস। তাহলে আমাদের প্রথম প্রশ্ন নিয়ে আসছে এবং তার উত্তর কি হতে পারে, উত্তরটা কেন হবে, যুক্তি সহ আমরা আলোচনা করব। তাহলে আমাদের প্রথম সেট, আমরা অনেকগুলো সেট প্রশ্ন রেখেছি, তার মধ্যে প্রথম সেটের প্রথম প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল কি ধরনের অঞ্চলের অন্তর্গত? দেখো এখানে 4টি অপশন রয়েছে তোমাদের জন্য। তোমরা যারা প্রথম এই চ্যাপ্টারের উপর ডিপেন্ডেন্ট যে বিভিন্ন ক্লাস আমি করিয়েছি ডিটেলস, সেগুলো করেছো, তাদের কাছে কিন্তু উত্তরগুলো আমার মনে হয় না খুব একটা জটিল, বা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পারবে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল কি ধরনের অঞ্চলের অন্তর্গত? দেখো এখানে রয়েছে অতি বৃষ্টিপাত অঞ্চল, তারপরে রয়েছে বৃষ্টির ছায়া অঞ্চল, প্লাবন অঞ্চল এবং হিমবাহ অঞ্চল। আচ্ছা, আমরা একটা উত্তর পেয়েছি, উত্তর বলছে এ। তাহলে অতি বৃষ্টি অঞ্চল। অ্যাকচুয়ালি পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, পশ্চিমঘাট পর্বতটা কোথায়? আমরা যদি দক্ষিণ ভারতের মানচিত্রটা দেখি তাহলে এইরকম জায়গায় পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে। আর এই দিক থেকে আরব সাগর, সেখান থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আসে, এসে দেখো এটা পূর্ব ঢাল ইস্ট আর এটা ওয়েস্ট। তাহলে পূর্ব ঢালে পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর যখন পূর্ব ঢালে এসে পৌঁছায় তাদের কিন্তু জলীয় বাষ্প বিশেষ থাকে না, ফলে এখানে তৈরি হয় বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে আমাদের সঠিক উত্তর হবে প্রথমে এ, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল অন্তর্গত। আমরা যে উত্তরটা পেয়েছি এ, সেটা সঠিক উত্তর। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নে দেখি।
পরের প্রশ্ন কি রয়েছে, তোমরা যারা লাইভে রয়েছো তাদেরকে অন্তত বলবো প্রশ্ন ভুল হোক ঠিক হোক তোমরা কমেন্ট করো, তোমরা জানাও কোনটা কি উত্তর। ঠিক হলে তো তোমরা পারলেই, ভুল যদি হয়ও তাহলেও কিন্তু তার উত্তরটা তো তোমরা জানতে পারবে, অন্তত প্র্যাকটিস হয়ে যাবে এখান থেকে ফাইনাল বা টেস্টের জন্য। চলো আমরা প্রথম উত্তর পেয়েছি সঠিক। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে আমরা দেখিনি। দ্বিতীয়, আচ্ছা এটা কেন ব্যাখ্যা, ব্যাখ্যা তো আমি করেই দিয়েছি, এখানে ব্যাখ্যার মধ্যে আমি যাচ্ছি না। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন, ভারতের শীতলতম স্থান কোনটি? আচ্ছা আমি একটু ক্লারিফিকেশন দিয়ে দিই এখানে, না এটা তোমরা পারবে, এখানে ক্লারিফিকেশনে কিছু নেই। তাহলে একটা হচ্ছে সিমলা, এটা উত্তর ভারতে অবস্থিত। দার্জিলিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের উত্তর দিকে অবস্থিত। দ্রাস এটা উত্তর ভারতের লাদাখে অবস্থিত বলতে পারো। গ্যাংটক সিকিমে। তাহলে এখানে 4টি অপশন রয়েছে, সিমলা, দার্জিলিং, দ্রাস এবং গ্যাংটক। ভারতের শীতলতম স্থান, আমি অলরেডি হিন্টস দিয়েছি, আচ্ছা আমরা একটা উত্তর পেয়েছি, সেটা ডি, বলছে গ্যাংটক। তোমরা আরেকবার ভেবে দেখতে পারো, আমি একটা হিন্টস দিয়েছি যে সিমলা দেখো উত্তর ভারতে, দার্জিলিং এটা উত্তর ভারত মানে পশ্চিমবঙ্গের উত্তর দিকে, দ্রাস এটি লাদাখে, আর গ্যাংটক এটি সিকিমে। তাহলে এর মধ্যে শীতলতম স্থান কোনটি হবে? আমরা এখনো পর্যন্ত উত্তর একটি পেয়েছি, সেটা বলছে গ্যাংটক। চলো আমরা উত্তরটা দেখে নিই, ট্রাই করেছো ঠিক আছে, উত্তরটা সঠিক হবে দ্রাস। আমি কিন্তু লাদাখ বলেছি, লাদাখ ভারতের উচ্চতম মালভূমি এবং সেখানে সিয়াচেন রয়েছে লাদাখের কাছে। তাহলে সিয়াচেন হিমবাহ মানে সেই অংশটা কিন্তু সব থেকে বেশি শীতল হবে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কার্গিল, লাদাখ। লাদাখে কার্গিল জেলায় অবস্থিত দ্রাস উপত্যকা, যেখানকার তাপমাত্রা -45°C নিচে নেমে যায়। ওই জন্য আমি বললাম, আমি লাদাখ শব্দটা ইউজ করেছিলাম, যেটা আমি হিন্টস দিয়েছি। আচ্ছা ওয়েল ট্রাই, তোমরা অন্তত উত্তরটা তো জেনে গেছো যে দ্রাস হচ্ছে ভারতের শীতলতম জায়গা। হ্যাঁ একটা কনফিউশন হতে পারে, ঠিক আছে, নো প্রবলেম। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই, পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোথাও কোনো সমস্যা হয়, মনে হয় যে এই জায়গাটা একবার ব্যাখ্যা করে দিলে ভালো হয়, তোমরা কমেন্ট করতে পারো, কেন সেটা আমি ব্যাখ্যা করে দেবো। চলো পরের প্রশ্ন। আচ্ছা গ্রীষ্মকালে রাজস্থান ও তার সংলগ্ন অঞ্চলে সৃষ্ট তীব্র ধূলিঝড় তাকে কি বলা হয়? রাজস্থানের কাছে যে ধূলিঝড়, এটা আমি খুব মানে ডিটেলসে পড়িয়েছি। প্রথম অপশন কি হচ্ছে কালবৈশাখী, দ্বিতীয় অপশন আঁধি, আচ্ছা তৃতীয় অপশন সাইক্লোন, আর চতুর্থ অপশন রয়েছে লু। তাহলে আমরা এর মধ্যে অলরেডি একটা উত্তর পেয়েছি, সেটা হচ্ছে বি হিসাবে একটা উত্তর পেয়েছে। আচ্ছা কালবৈশাখী, এটা কি আমি একটু ব্যাখ্যা করি। কালবৈশাখী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ঘটে, কিন্তু এখানে রাজস্থান কথাটি উল্লেখ আছে, তাহলে এর মধ্যে হিন্টস দেওয়া রয়েছে দেখো। তাহলে কালবৈশাখী ঘটে আমাদের পশ্চিমবঙ্গে, সাইক্লোন এটি বঙ্গোপসাগরে, হ্যাঁ লু ঘটে কিন্তু রাজস্থানে, আর আঁধিও কিন্তু রাজস্থানে ঘটে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে? আমরা এখনো পর্যন্ত উত্তর পেয়েছি বি। তাহলে এখানে কিন্তু বলা হয়েছে ধূলিঝড়, তাহলে এই আঁধি নাম থেকেই আমরা বুঝতে পারছি ধূলিঝড় রাজস্থানে। এই দুটো রাজস্থানে হলেও যেহেতু এটি ধূলিঝড় মানে অন্ধকারের সঙ্গে সম্পর্কিত, তাহলে ঠিক তোমরা কমেন্ট করছো যে ধূলিঝড়, তাই এটি হয়েছে আঁধি, একদম রাইট। তাহলে আমরা সঠিক উত্তর করব আঁধি, এটি হচ্ছে সঠিক উত্তর। চলো সঠিক উত্তরটা কি আমরা একবার দেখে নিই। এই যে আঁধি, এটা হচ্ছে সঠিক উত্তর। ভৌগোলিক ব্যাখ্যা কি রয়েছে, গ্রীষ্মকালে শুষ্ক মরু অঞ্চলে প্রবল, এগুলো আমি অলরেডি ব্যাখ্যা করেছি তোমাদেরকে, তো সেই জন্য আমি আর ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা তোমরা ভালোই উত্তর দিচ্ছ অনেকে। চলো আমি নেক্সট প্রশ্নে দেখা যাক কি আছে। ভারতের বায়ুমণ্ডলীয় আবহাওয়া দপ্তরের প্রধান কার্যালয় বা মৌসম ভবন নামে পরিচিত এটি কোথায় অবস্থিত? মৌসম ভবন ভারতের আবহাওয়া দপ্তরের সদর দপ্তর বলতে পারো। ভারতের আবহাওয়ার যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত? কলকাতা, মুম্বাই, নতুন দিল্লি, চেন্নাই। আচ্ছা মৌসম ভবন, ওই অফিসটার নাম হচ্ছে মৌসম ভবন। তাহলে মৌসম ভবন কোথায় অবস্থিত, এটা হচ্ছে আমাদের পরের প্রশ্ন। কলকাতা, মুম্বাই, নতুন দিল্লি, চেন্নাই। আচ্ছা আমরা একটা উত্তর পেয়েছি এ,
একটা উত্তর পেয়েছি এ। আমি আর একটু ওয়েট করবো, যদি কেউ উত্তর দিতে চাও দিতে পারো। আচ্ছা, কলকাতা প্রথম অপশন হিসেবে নিয়েছো, দ্বিতীয়ত মুম্বাই, মুম্বাইয়ের কাছে না হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, চেন্নাই, নতুন দিল্লি। হ্যাঁ, কলকাতার আলিপুরদুয়ার ঠিক বলছো, কিন্তু আলিপুরদুয়ারটা কিন্তু ভারতের আবহাওয়া দপ্তরের প্রধান কার্যালয় নয়, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আবহাওয়া দপ্তর তার প্রধান কার্যালয় হচ্ছে আলিপুরদুয়ার। তাহলে কলকাতাটা ঠিক নয়। চেষ্টা করেছো তার জন্যই তুমি পরে এমনিতে এখান থেকে উত্তর পেয়ে যাবে। আর মুম্বাইও হবে না, চেন্নাইও নয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে নতুন দিল্লি। এটা মনে রাখবে যে ভারতের বর্তমান যে রাজধানী যেটা, সেটাই হচ্ছে আবহাওয়া দপ্তরের, ভারতের আবহাওয়া দপ্তরের প্রধান কার্যালয়, যেটা মৌসুম ভবন নামে পরিচিত। আর আমাদের পশ্চিমবঙ্গের যে আবহাওয়া দপ্তরের কার্যালয় সেটি কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত। এটা একটু কনফিউশন ছিল, পারছো না সেটা ইম্পর্টেন্ট নয়, তুমি চেষ্টা করছো সেটা অনেকটা ইম্পর্টেন্ট। চলো, ব্যাখ্যা কি রয়েছে? ভারতীয় আবহাওয়া দপ্তর যে বিভাগ আইএমডি এর প্রধান কার্যালয় নতুন দিল্লিতে অবস্থিত, এটি মৌসুম ভবন নামে পরিচিত। আমি বললাম যে অফিসটার নাম হচ্ছে মৌসুম ভবন। এটা মনে রাখবে, কখনো কখনো প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে ভারতের আবহাওয়া দপ্তরের যে প্রধান দপ্তর তার নাম কি, তো সেটা মনে রাখবে মৌসুম ভবন। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। এল নিনো বছর, আচ্ছা এল নিনো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা বলছি যে এল নিনো, এটা এল নিনো বছর, তাহলে তার জন্য প্রশ্নটা আমি রেখেছি, এটা গুরুত্বপূর্ণ মনে রাখবে। আচ্ছা, এল নিনো বছরের সময় ভারতের মৌসুমী বৃষ্টিপাতের উপর কি প্রভাব পড়ে? মানে বন্যা হয়, বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, তুষারপাত হয়, না কোনো প্রভাবই পড়ে না? তাহলে সঠিক উত্তর কি হতে পারে? তোমরা চাইলে দিতে পারো। আচ্ছা, তোমরা উত্তর দিয়েছো বি, এটা সঠিক উত্তর দিয়েছো। এল নিনো মানেই সেই বছর বৃষ্টিপাতের পরিমাণ কম হবে, এবং বলা হচ্ছে এই বছর কিন্তু 10%, ভারতে যার বৃষ্টিপাত হয় তার 10% বৃষ্টিপাত কম হবে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, যে এল নিনো যদি হয় সেই বছর ভারতে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, আর যদি লা নিনা হয় সেই বছর কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়ে থাকে। তাহলে মনে রাখবে, এল নিনো মানে কম, লা নিনা মানে বেশি। তাহলে লা নিনা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, এটা মনে রাখবে। আচ্ছা, পরের প্রশ্ন আমি এটা এল নিনো কি আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, ভারতের দীর্ঘতম এবং প্রধান জাতীয় নদী কোনটি? আচ্ছা, ভারতের দীর্ঘতম এবং প্রধান জাতীয় নদী কোনটি? তোমরা একজন উত্তর দিয়েছো বি বা খ। আচ্ছা, দীর্ঘতম বলেছে, তাহলে দীর্ঘতম মানে দেখা যাক কোনটা হয়। আমরা জানি গঙ্গা, তার দৈর্ঘ্য কত? প্রায় 2500 কিমির কাছাকাছি, মানে ভারতের মধ্যে যতটা রয়েছে আমি সেইটুকু বলছি, 2500 কিমি। সিন্ধু টোটাল দৈর্ঘ্য 2880 কিমি হলেও এ কিন্তু ভারতের মধ্যে রয়েছে 780 কিমির কাছে, এটা হচ্ছে ভারতের মধ্যে। আচ্ছা, গোদাবরী এটা ভারতের মধ্যে কত রয়েছে? 1465 কিমি কাছাকাছি। আর যমুনা তার, আচ্ছা এখানে সিন্ধু রয়েছে, সরি আমি যমুনার কথা বলে দিয়েছিলাম। এটা এটা হচ্ছে সিন্ধু, সিন্ধুর অংশটা হবে। তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা, তার কিন্তু এখানে গতিবেগ আর দৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে তোমরা সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, যে ইউজার আইডি থেকে তুমি কমেন্ট করছো, সম্ভবত নীলু U3X, তুমি সঠিক উত্তর দিচ্ছ অনেকগুলো এবং চেষ্টা করছো, তার জন্য অবশ্যই তুমি পরের প্রশ্ন যতগুলো পারছো সেটা তো ভালো কথা, যেটা পারছো না তার উত্তরগুলো অন্তত জেনে যেতে পারছো। তুমি কোন জায়গা থেকে কমেন্ট করছো, মানে তোমার স্কুলটা কোথায়? তুমি বলছো যে এটা তোমাদের স্কুলে করিয়েছিল, তোমার স্কুলটা কোথায়, কোন ডিস্ট্রিক্টে? চলো তুমি কমেন্ট করো, তার মধ্যে আমরা পরের প্রশ্নটা একবার দেখে নিই। আচ্ছা, গঙ্গা কেন? আমি তো এই যে বললাম যে 2525 কিমি, সেই জন্য গঙ্গাকে আমি বেছে নিয়েছি। চলো পরের প্রশ্ন। আচ্ছা, গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোনটি?
এটা আমি খুব ভালোভাবে পড়িয়ে দিয়েছি, সুন্দর করে তোমার ক্লাসের মধ্যে দেখে নিয়েছো। এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট এল নিনো এবার এসছে, এটা বলেছিল। আচ্ছা, বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাঁকুড়া বড়চাত্রা রামকানাই ইনস্টিটিউশন। আচ্ছা আচ্ছা, বাঁকুড়া ডিস্ট্রিক্টে তোমার কোন সাব ডিভিশন, এটা কোন সাব ডিভিশনে তোমার স্কুলটা? আচ্ছা যাই হোক, আমরা পরের উত্তরটা দেখে নিই। গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোনটি? তাহলে আমরা এখানে যমুনেত্রী, গঙ্গোত্রী, জেমু এবং সিয়াচেন। উত্তর দিয়েছ বি। আচ্ছা নীলু U3X উত্তর দিয়েছ বি। আমরা একবার দেখিনি কোনটা হতে পারে। আমরা যমুনেত্রী হবে না, আমরা সবাই জানি। আর সিয়াচেন হিমবাহ এটাও নয়, জেমু হিমবাহ থেকেও নয়। আমরা জানি গঙ্গা গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে। আচ্ছা সোনামুখী বিষ্ণুপুর সাব ডিভিশনে। আচ্ছা সোনামুখী, ওকে ওকে ওকে। তো চলো, সঠিক উত্তর হবে, তুমি ঠিকই উত্তর দিয়েছো, এটা বি, গঙ্গা গঙ্গোত্রীর হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। এগুলো আমি ব্যাখ্যা করেছি বলে আমি নতুন করে যাচ্ছি না, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি ডাইরেক্ট। চলো, দক্ষিণ ভারতের গঙ্গা বা দাক্ষিণাত্যের দীর্ঘতম নদী কাকে বলা হয়? এটাও আমি খুব সুন্দরভাবে পড়িয়ে দিয়েছি, তোমরা আশা করছি এটাও পারবে। একবার যদি পারো কমেন্ট করো, নাহলে আমি পরের প্রশ্নে চলে যাব। তাহলে এখানে কি রয়েছে? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা। আচ্ছা আমি পড়ানোর সময় বলেছিলাম যদি, আচ্ছা সি, তোমরা উত্তর দিচ্ছ সি। আচ্ছা যদি এটা না থাকতো, মনে করো গোদাবরী নেই, এর জায়গায় অন্য কোনো নদীর নাম আছে, তাহলে কি হবে? তাহলে দক্ষিণ ভারতের গঙ্গা আমরা কাকে বলবো যদি গোদাবরী না থাকে? গোদাবরী থাকলে অবশ্যই গোদাবরী হবে, কিন্তু গোদাবরী ধরো অপশনটাই নেই, তাহলে কাবেরী। ভেরি গুড, এই তো তুমি খুব ভালো পড়াশোনা করছো। তাহলে যদি গোদাবরী থাকে এটাই হবে আমাদের উত্তর, আর যদি গোদাবরী না থাকে তাহলে কিন্তু আমরা উত্তর হিসেবে কাবেরী করব। খুব সুন্দর উত্তর দিচ্ছ। তাহলে দক্ষিণ ভারতের গঙ্গা বা দাক্ষিণাত্যের দীর্ঘতম নদী আমরা বলবো গোদাবরীকে। যদি গোদাবরী না থাকে তখন হবে কাবেরী। এখানে ব্যাখ্যা করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর আমি যে কনসেপ্ট ক্লিয়ার ক্লাস করেছিলাম সেখানে তো খুব ভালোভাবে ব্যাখ্যা করাই আছে। চলো পরের প্রশ্ন। ভারতের দীর্ঘতম প্রধান পশ্চিম বাহিনী নদী কোনটি, যা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এটাও আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলাম যে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে পশ্চিম বাহিনী দুটো নদী প্রবাহিত হয়েছিল। তার মধ্যে দেখো এখানে একটি নদীর নাম আছে, তাহলে দেখো এখানে একটি নদীর নাম আছে। দক্ষিণের গঙ্গা, দক্ষিণ ভারতের গঙ্গা অ্যাকচুয়ালি একই, কিন্তু গোদাবরী অপশন না থেকে যদি কাবেরী থাকে তাহলে কিন্তু কাবেরী উত্তর কখন করতে হবে। এবার আমি কেন কাবেরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে আর গোদাবরীকে কেন দক্ষিণ ভারতের গঙ্গা বলে, দুটোকে কেন তাদের মধ্যে মতান্তর রয়েছে, সেটা কিন্তু আমি আমার ক্লাসে ব্যাখ্যা করে দিয়েছি। তুমি একবার পারলে ক্লাসটা দেখবে, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দক্ষিণের গঙ্গা দক্ষিণ ভারতের গঙ্গার মধ্যে খুব একটা মানে কনফিউশন নেই। যাই আসুক, যদি গোদাবরী অপশন থাকে তোমাকে গোদাবরীই করতে হবে, যদি গোদাবরী অপশন না থাকে তখন তুমি কাবেরী করতে পারো। তো যাই হোক, ভারতের দীর্ঘতম প্রধান পশ্চিম বাহিনী নদী যেটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, প্রবাহিত হয়ে পশ্চিম দিকে যাওয়ার পর আরব সাগরে পড়েছে। তার প্রথম অপশন মহানদী, দ্বিতীয় নর্মদা, তৃতীয় কৃষ্ণা আর চতুর্থ সবরমতী। এর মধ্যে দেখো, এর মধ্যে মহানদী এ কিন্তু পশ্চিম বাহিনী নয়, তাহলে আমরা প্রথমে একে বাদ দিতে পারি। আচ্ছা তুমি উত্তর করেছো বি, দেখছি কি হয়। আচ্ছা কৃষ্ণা এ কিন্তু পূর্ব বাহিনী নদী, তাহলে এই দুটো প্রথমেই বাদ চলে গেল। এখানে সবরমতী এবং নর্মদা রয়েছে পশ্চিম বাহিনী, কিন্তু নর্মদা কিন্তু প্রবাহিত হচ্ছে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে। সেক্ষেত্রে সঠিক উত্তর তুমি ঠিকই বলেছ, সঠিক উত্তর হবে বি। যে আচ্ছা এখানে ব্যাখ্যা আমি করে দিয়েছি, দেখো মধ্যপ্রদেশের অমরকণ্টক সিংহ থেকে উৎপন্ন নর্মদা নদী ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী, যা বিন্ধ্য সাতপুরা পর্বতের মাঝখানে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। এছাড়া ডিটেলস ক্লাসে আলোচনা করা আছে, তোমরা সেখান থেকে কনফিউশনালি দেখে নিতে পারো। চলো আমরা পরের প্রশ্ন চলে যাব।
আহ, তিব্বতে সাংপো নামে প্রবাহিত নদীটি ভারতে প্রবেশ করে কি নামে পরিচিত হয়েছে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। যদিও যদি বিন্দুমাত্র ধারণা থাকে সে কিন্তু এটা উত্তর করতে পারবে, কারণ সাংপোর সঙ্গে এখানে একটি নদীর সম্পর্ক, সাংপোর সঙ্গে এখানে একটি নদীর সম্পর্ক আছে। আচ্ছা, নীলু লিখছো, থ্যাঙ্কস ফর এক্সপ্লেন, ওয়েলকাম, ইউ মোস্ট ওয়েলকাম। আচ্ছা, ভারতের সাংপো নামে প্রবাহিত নদীটি ভারতে প্রবেশ করে কি নামে পরিচিত হয়েছে? তিব্বতে যেটি সাংপো নামে পরিচিত, এটাও কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছি। তাহলে প্রথম অপশন সিন্ধু, দ্বিতীয় অপশন কি রয়েছে ব্রহ্মপুত্র, তৃতীয় শতদ্রু, চতুর্থ লোহিত। কি উত্তর হবে? দেখো, সিন্ধু হবে না, কারণ সিন্ধু পাকিস্তানের মধ্যে প্রবেশ করেছে, যদিও তিব্বতের কাছে উৎপত্তি হয়েছে। শতদ্রু সেটাও হবে না, ওটা সিন্ধুরই একটি অংশ। লোহিত এটাও সম্ভব নয়। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র তিব্বতে সাংপো নামে পরিচিত, তারপর সে যখন আসামের মধ্যে দিয়ে অরুণাচল প্রদেশ, তারপর আসামের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে, তখন কিন্তু সে ব্রহ্মপুত্র নামে পরিচিতি লাভ করেছে। তাহলে সঠিক সঠিক উত্তর হবে খ, ব্রহ্মপুত্র। আচ্ছা, এই যে বললাম যে চেমাংদুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে, সাংপো নাম নিয়ে এসে অরুণাচল প্রদেশে দিহং, তারপর আসামে এসে ব্রহ্মপুত্র নাম নিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। তাহলে এটার সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম ব্রহ্মপুত্র। চলো, প্রথম সেট শেষ হলো। প্রথম সেটের মধ্যে যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি। তোমরা যারা রেসপন্স করলে ম্যাক্সিমাম প্রশ্নের কিন্তু সঠিক উত্তর দিয়েছো। দুই একটি কনফিউশন ছিল, সেগুলো আশা করছি তোমাদের আর অসুবিধা হবে না। এবার আমরা সেকেন্ড সেট শুরু করব। আসলে আমি চেষ্টা করছি এই দুটো চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন আসার মতো তোমরা এখান থেকে সব পেয়ে যাবে, যাতে এখান থেকে কোনো প্রশ্ন বাদ না যায়, এখান থেকে একটা নাম্বারও যাতে তোমাদের পরীক্ষায় বাদ না যায়, সেই জন্য আমি প্রশ্নের সংখ্যা একটু বেশি রেখেছি। চলো আমরা সেকেন্ড সেট শুরু করি। তাহলে সেকেন্ড সেটের প্রথম প্রশ্ন, ভারতের মৌসুমী বায়ু প্রবেশ করে কোন তারিখে? কোন তারিখে ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে? এক হচ্ছে 15 জুন, 2 5 জুলাই, 3 15 জুলাই, 3 5 জুনের মধ্যে কখন ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে? এটা ভারতের জলবায়ু চ্যাপ্টার পড়ানোর সময় আমি কিছুটা অংশ ব্যাখ্যা করে দিয়েছিলাম। আচ্ছা, তোমরা যদি কেউ উত্তর দিতে চাও দিতে পারো, না হলে আমি উত্তরটা বলে দিচ্ছি। তাহলে আমরা জানি ভারতের দক্ষিণ দিকটা এইরকম, এখানে রয়েছে আরব সাগর, এখানে রয়েছে ভারত মহাসাগর, এখানে বঙ্গোপসাগর, এখানে আরব সাগর। তাহলে ভারতে যে মৌসুমী বায়ু সে কিন্তু দক্ষিণ ভারতেই প্রথম প্রবেশ করে, এবং সেটা কখন? 5 জুনের মধ্যে। এই জন্য বলা হয় যে 5 জুনের মধ্যেই ভারতবর্ষে বর্ষাকালের সূচনা ঘটে, এবং সে বর্ষাকালের প্রথম সূচনা ঘটে কিন্তু দক্ষিণ ভারতে। তাই সঠিক উত্তর হবে 5 জুনের মধ্যে ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে। চলো আমরা উত্তরটা দেখে নিই। হ্যাঁ, 5 জুন ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। চলো পরের প্রশ্ন কি রয়েছে সেটা আমরা ব্যাখ্যা করি। মৌসুমী বিস্ফোরণ প্রথম কোথায় দেখা যায়? এর আগের প্রশ্নের কিন্তু হিন্ট রয়েছে। এবার আমি কিছুটা দেখিয়ে দিয়েছি, তোমরা দেখি গেস করে কেউ বলতে পারো কিনা। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম উত্তর অপশন হচ্ছে কেরালা, দ্বিতীয় কর্ণাটক, তৃতীয় মেঘালয়, আর চতুর্থ পশ্চিমবঙ্গে। মৌসুমী বিস্ফোরণ প্রথমে কোথায় দেখা যায়? আচ্ছা, মৌসুমী বিস্ফোরণকে আমি একটু তোমার উত্তর দিতে দিতে আমি বলে দিই। তাহলে মৌসুমী বিস্ফোরণ হচ্ছে দক্ষিণ ভারতে যখন প্রচন্ড গরম থাকে, সেই গরমকালের মধ্যে হঠাৎ করে দক্ষিণ ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে এবং প্রচন্ড বৃষ্টি ঘটায়। একে এক কথায় মৌসুমী বিস্ফোরণ বলা হয়। তাহলে এখানে কিন্তু আমি হিন্ট দিয়েই দিলাম যে দক্ষিণ ভারতে প্রথম মৌসুমী বিস্ফোরণ দেখা যায়। তাহলে এবার বলো দেখি উত্তর কি হতে পারে। দেখো, দক্ষিণ ভারতের মধ্যে তাহলে মেঘালয় পড়ছে না, প্রথম বাদ চলে গেল। পশ্চিমবঙ্গ পড়ছে না, বাদ চলে গেল। থাকলো দুটি মাত্র স্টেট, একটা কেরালা আর একটা কর্ণাটক। তাহলে এই দুটোর মধ্যে কোন স্টেটে প্রথম মৌসুমী বিস্ফোরণ ঘটে? তাহলে সঠিক উত্তর, আচ্ছা আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু সঠিক উত্তর হবে, আচ্ছা এ, নীলু উত্তর দিয়েছো এ। হ্যাঁ, সঠিক উত্তর। তাহলে কেরালায় হচ্ছে মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায়। এ তো তুমি খুব ভালোই পড়াশোনা করছো। ঠিকঠাক এইভাবে পড়াশোনা করো, দেখবো মাধ্যমিক খুব ভালো রেজাল্ট হবে তোমার। চলো পরের প্রশ্ন।
আচ্ছা, আমরা উত্তরটা দেখে নিলাম কেরালা। পরের প্রশ্ন, মৌসুমী বায়ুর স্থায়িত্ব সবচেয়ে কম। এটাও কিন্তু না পড়লেও যদি সামান্য বুদ্ধি কাজে লাগাও তাতে উত্তরটা করা সম্ভব। তাহলে কি, মৌসুমী বায়ুর স্থায়িত্ব সবচেয়ে কম হয় কোথায়? পূর্ব ভারতে, উত্তর পূর্ব ভারতে, পশ্চিম ভারতে আর দক্ষিণ ভারতে। এবার আমি একটু হিন্টস দিই তোমাদেরকে, এই যে অংশে উত্তরটা সঠিক উত্তর হবে সেখানে কিন্তু মৌসুমী বায়ু সবার শেষে গিয়ে পৌঁছায়। তাহলে সবার প্রথমে তো পৌঁছায় না, সবার প্রথমে কোথায় পৌঁছায়? দক্ষিণ ভারতে, আমি একটু আগেই তোমাদেরকে ব্যাখ্যা করলাম। তারপর উত্তর পূর্ব ভারতে, না তারপর কিন্তু উত্তর পূর্ব ভারতে পৌঁছায়। তাহলে প্রথম পৌঁছায় দক্ষিণ ভারতে, যেহেতু দক্ষিণ ভারতে পৌঁছায় মানে দক্ষিণ ভারতের উপর দিয়েই যায়, তাহলে এটা উত্তর হবে না। দ্বিতীয়টা উত্তর পূর্ব ভারতেও হবে না। আচ্ছা, সি পশ্চিম ভারত আর এ হচ্ছে পূর্ব ভারত। উত্তর পূর্ব ভারতে পৌঁছচ্ছে মানে কি, উত্তর পূর্ব ভারতে পৌঁছচ্ছে তারপর তো পূর্ব ভারতে যাচ্ছে। তাহলে 1 নম্বর এটা, এটা 2, এটা 3, আর সব থেকে শেষে পৌঁছায় কোথায়? পশ্চিম ভারতে। আমি বলেছিলাম দেখো, জলবায়ু চ্যাপ্টার পড়ানোর সময় বারবার বলেছিলাম যে পশ্চিম ভারতে সব থেকে পরে গিয়ে মৌসুমী বায়ু পৌঁছায়, সেটা আরব সাগরীয় শাখা হোক আর বঙ্গোপসাগরীয় শাখা হোক। একবার যদি কনফিউশন থাকে ক্লাসটা আরেকবার দেখে নেবে। তাহলে এই সঠিক উত্তর আমরা করব সি, যে পশ্চিম ভারতে মৌসুমী বায়ুর স্থায়িত্ব হয় সবচেয়ে কম। চেষ্টা করেছো সেটা ঠিক আছে, দেখো পশ্চিম ভারত হচ্ছে মৌসুমী বায়ুর স্থায়িত্ব সবথেকে কম, তাহলে এটা সঠিক উত্তর সি। আচ্ছা, পরের প্রশ্ন, আম্রবৃষ্টি দেখা যায় কোথায়? আচ্ছা, এটা একবার ব্যাখ্যা করতে বলছো, চলো আমি একবার ব্যাখ্যা করে দিচ্ছি, খুব অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব হয় আমি করে দিচ্ছি। দেখো, আমরা যদি আমি জাস্ট আঁকার চেষ্টা করছি। আচ্ছা, এইটুকু আঁকলেই হবে। এই জায়গাটা রয়েছে থর মরুভূমি, যখন এই জায়গাটা রয়েছে থর মরুভূমি, এই জায়গায় যখন সূর্য উত্তর ভারতের উপর লম্বভাবে কিরণ দেয়, সব থেকে বেশি লম্বভাবে কিরণ দেয় এখানে, ফলে এখানে তৈরি হয় লো প্রেশার। এবার যখন এখানে লো প্রেশার হয় তখন এখানে কিন্তু থাকে হাই প্রেশার, কারণ এখানে সূর্য তীর্যকভাবে কিরণ দেয়। এই অবস্থা কি হয় দেখো, আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রথম পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে তারপর শেষে এসে পৌঁছায় এইখানে, অর্থাৎ পশ্চিম ভারতে। আবার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সেও কিন্তু সবার শেষে এখানে প্রথমে বাধা পায় হিমালয়ের বর্ধিত অংশে, তারপর এখানে যায় মেঘালয়ে, তারপর গঙ্গার গতিপথ ধরে এইখানে প্রবেশ করে। অর্থাৎ এই পশ্চিম ভারতে কিন্তু মৌসুমী বায়ু সবার শেষে এসে পৌঁছায়, ফলে এখানে মৌসুমী বায়ুর সব থেকে কম স্থায়িত্ব, এখানে সব থেকে কম সময়ের জন্য থাকতে পারে। আর এর বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমার ক্লাসে আছে, যদি তোমার কনফিউশন হয় তুমি আর একবার ভিডিওটা দেখে নাও, দেখো এই কনফিউশনটা তোমার একদমই থাকবে না। তো চলো, আশা করছি তবু এখন কিছুটা বুঝতে পেরেছো। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর, যে পশ্চিম ভারতে মৌসুমী বায়ুর স্থায়িত্ব হয় সব থেকে কম। আচ্ছা, পরের প্রশ্ন, আম্রবৃষ্টি কোথায় দেখা যায়? আম্রবৃষ্টি, এটাও আমি কিন্তু ক্লাসে ডিটেলস ব্যাখ্যা করেছি যে আম্রবৃষ্টি কি এবং কোথায় দেখা যায়। তাহলে একটা হচ্ছে উত্তর ভারত, 2 পূর্ব ভারত, 3 দক্ষিণ ভারত আর 4 কোনোটিই নয়। এর মধ্যে কোনটা? আচ্ছা, নীলু উত্তর দিচ্ছ সি, দক্ষিণ ভারত। চলো আমরা একবার দেখে নিই। তাহলে উত্তর ভারত, আম্রবৃষ্টি কি আমি জাস্ট একটু বলে দিই, যখন প্রচন্ড গরম থাকে, মানে গরমকাল গ্রীষ্মকালের সূচনায় যখন গরম থাকে প্রচন্ড, তখন এই দক্ষিণ ভারতে কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করার আগেই স্থানীয় কারণে এখানে বৃষ্টিপাত হতে শুরু করে, এবং এই বৃষ্টির প্রভাবে দক্ষিণ ভারতে কিন্তু আমের ফলনটা ভালো হয়, তাই এর নাম হয়েছে আম্রবৃষ্টি। তাহলে এখানে সঠিক উত্তর তুমি ঠিক বলেছ, দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে যে বৃষ্টিপাত দেখা যায় সেটাকে আমরা বলি আম্রবৃষ্টি। চলো, দক্ষিণ ভারত সঠিক উত্তর। আমরা পরের প্রশ্ন ঝটপট দেখে নিই। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়, আচ্ছা এটা আমি অলরেডি একবার বলেছি, এটা আর দরকার নেই। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের একটি অত্যাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এটা খুব ভালো প্রশ্ন, ভারতের একটি বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি? এখানে যতগুলো রয়েছে তার মধ্যে কোনটা সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? তাহলে প্রথম হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, লাদাখ মালভূমি, কচ্ছের রণ, পূর্ব হিমালয় ও তরাই অঞ্চল। তোমরা
যদি উত্তর দিতে সমস্যা হয়, প্রথম হচ্ছে কোনগুলো হবে না সেগুলোকে মাইনাস করো। তাহলে প্রথম প্রশ্ন যে অত্যাধিক বৃষ্টিপাত বলেছে, মানে সব থেকে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। আমরা যদি এটা ভারতকে ধরে নিই, তাহলে এটা দক্ষিণ ভারত। আচ্ছা, আমি অতটা জাস্ট কোনো মতে তোমাদের বোঝানোর জন্য একটু ভারতের ম্যাপটা আঁকার চেষ্টা করছি। আচ্ছা, এখানে কি বলছে, ভারতের কি অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল? 4টে অঞ্চল বলেছে এখানে। একটা বলেছে পূর্ব হিমালয় তরাই অঞ্চল। তাহলে পূর্ব হিমালয় কোথায়? এই জায়গাটায়, এই জায়গাটায় পূর্ব হিমালয়, এবং তরাই অঞ্চল হচ্ছে নিচে। আচ্ছা, তারপর এখানে কচ্ছের রণ, মানে এই রকম একটি অঞ্চল, এটা হচ্ছে কচ্ছের রণ। আচ্ছা, বি উত্তর করেছে লাদাখ। আরেকবার ভেবে করো, আরেকবার ভাবার সুযোগ দিচ্ছি, করতে পারো, ভাবতে পারো। আচ্ছা, প্রথম হচ্ছে তাহলে এই জায়গাটা হচ্ছে উত্তর পূর্ব ভারত বা পূর্ব হিমালয় তরাই অঞ্চল, এখানে কচ্ছের রণ। লাদাখ কোথায়? এরকম একটি জায়গায়। আর দাক্ষিণাত্য মালভূমি এরকম একটি জায়গায়। তাহলে প্রথম কথা হচ্ছে লাদাখ হবে না, লাদাখে কিন্তু বৃষ্টিপাত বেশি হয় না। আচ্ছা, এ উত্তর করছো দাক্ষিণাত্য মালভূমি। এবার একটা জিনিস আমি হিন্টস দিই, তোমরা ভেবে দেখো পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোথায় অবস্থিত? সব থেকে বেশি বৃষ্টিপাত পৃথিবীর মধ্যে কোথায় হয়? আমাদের ভারতের এই অংশে। এখানে রয়েছে কোন মালভূমি? হতে পারে তুমি প্রথম প্রশ্ন হয়তো মালভূমি দেখে গুলিয়ে ফেলেছো, কিন্তু অ্যাকচুয়ালি মালভূমি না, নামটি দেখো। তাহলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এরকম একটি জায়গায় যার নাম মৌসিনরাম, তাই তো? তাহলে এই পূর্ব হিমালয় তরাই অঞ্চল। এবার তুমি ঠিক বলেছো, ডি, সেটা হচ্ছে মৌসিনরাম যে যে অংশে অবস্থিত সেই পূর্ব হিমালয় তরাই অঞ্চল, এখানে ভারতের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, তাই অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এটা। চলো, আমি ব্যাখ্যাও করে দিয়েছি কেন। হ্যাঁ, তুমি অপশনগুলো অ্যাকচুয়ালি দেখেছো, তুমি হয়তো মালভূমি দেখে গুলিয়ে ফেলেছো। ওখানে মালভূমি আছে ঠিকই, পূর্ব হিমালয় তরাই অঞ্চল যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সে অংশে মালভূমি রয়েছে, মেঘালয় মালভূমি। ওই মেঘালয় মালভূমিতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে মেঘালয় মালভূমি শুধু দেখলে হবে না, তোমরা কিন্তু কোন জায়গার নাম বলছে সেটা একবার খেয়াল করবে। তাহলে পূর্ব হিমালয় তরাই অঞ্চল হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কখন? খুব ভালো একটা প্রশ্ন রয়েছে, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোন সময়ে? গ্রীষ্মকাল, শরৎকাল, বর্ষাকাল, শীতকাল। আচ্ছা, পশ্চিমী ঝঞ্ঝাটা কি সেটাও কিন্তু আমি ব্যাখ্যা করেছি, তবু বলছি ভারতের উত্তর পূর্ব দিকে। আমি ভারতের ম্যাপটা বারবার আমাকে, আমি শুধু এইটুকু আঁকলেই চলবে এবার। আচ্ছা, ভারতের উত্তর পূর্ব এরকম একটি জায়গায় রয়েছে, দেখো এরকম একটি জায়গা থেকে ভূমধ্যসাগর, সেখান থেকে এই বায়ুটা এসে ভারতের এই অংশে শীতকালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে আমরা বলি শীতকাল বা শরৎকাল, যে কোনো একটি হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল উত্তর কোনটা হবে বলো? তাহলে এইরকম জায়গায় যে বৃষ্টিপাত ঘটায়, এরকম জায়গায় যে বৃষ্টিপাত ঘটায় তাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই পশ্চিমী ঝঞ্ঝা কোন কালে হয়? আমি তো দুটো কালের কথা বললাম, কিন্তু কোন কাল এর মধ্যে সব থেকে বেশি হয়ে থাকে? চলো, তোমার নেট শেষ হয়ে গেছে, তুমি পরে ক্লাসটা দেখে নেবে, নো প্রবলেম। নীলকান্ত, ওকে, তুমি পরে ক্লাসটা দেখে নেবে, নো প্রবলেম। বাকি যারা রয়েছে তারা কমেন্ট করতে পারো যেখানে কোন কালে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। আচ্ছা, একজন কমেন্ট করছো সাথে সি, কোয়েল দে, তুমি ভালো ট্রাই করেছো। আমি তোমাকে একটু ব্যাখ্যা করে দিই। এখানে দেখো, পশ্চিমী ঝঞ্ঝা, পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টিপাত হয়, এটা কিন্তু বর্ষাকালে হয় না। পশ্চিমী ঝঞ্ঝাটা, ঝঞ্ঝা কেন, আমি নামকরণ কেন হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা কি, আমি দেখো ভারতের জলবায়ুর একটি ডিটেলস ক্লাস নিয়েছি, সেখানে কিন্তু ব্যাখ্যা করেছি আমি। তবে আমি বলে দিচ্ছি, এটা কিন্তু বর্ষাকালে হয় না। ঝঞ্ঝা আমরা কেন বলছি? আমরা ঝঞ্ঝাট, আমাদের কাছে সেটি বিড়ম্বনা।
তাহলে বর্ষাকালে বৃষ্টি আমাদের কাছে বিড়ম্বনা নয়, বর্ষাকালে বৃষ্টি হবে এটা আমরা জানি। তাহলে এটা এমন কালে হয়ে থাকে যখন আমরা আশাই করি না যে যখন বৃষ্টিপাত হবে, সেই জন্য আমরা একে ঝঞ্ঝা নাম দিয়েছি বা ঝঞ্ঝাট নাম দিয়েছি। চলো তোমরা ভালো ট্রাই করছো, ঠিক আছে। তাহলে শীতকালে যে বৃষ্টিপাত হচ্ছে সেটাকে আমরা বলছি পশ্চিমী ঝঞ্ঝা। প্রশ্নটা আমি একটু ঘুরিয়ে দিয়েছি, জাস্ট, আর কিছু নয়। চলো অন্তত ট্রাই করেছো, উত্তর তো জানতে পারছো, এটাই আসল ব্যাপার, ট্রাই করো। চলো পরের প্রশ্ন, ভারতের শীতকালে প্রবাহিত প্রধান বায়ু কোনটি? ভারতের শীতকালে যে বায়ু প্রবাহিত হয় তার মধ্যে এর মধ্যে কোনটি? চলো যদি কেউ সঠিক উত্তর দিতে চাও দিতে পারো। প্রথম হচ্ছে শীতল শুষ্ক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আমার ক্লাসগুলো যারা প্রথম থেকে করেছো তাদের এগুলো অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়, কারণ এগুলো এত বারবার আমি নক করেছি তোমাদের মাথার মধ্যে ঢোকানোর জন্য, তোমাদের কিন্তু এগুলো অসুবিধা হওয়ার কথা নয়। চলো তবুও আমি বলছি শীতল শুষ্ক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু, শীতল আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর শীতল আর্দ্র উত্তর পূর্ব মৌসুমী বায়ু। আচ্ছা কোয়েল দে উত্তর করছো সি। সি বলতে শীতল আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আচ্ছা আমি তোমার কনফিউশনের জন্য একটু বলে দিই, তুমি ভালো ট্রাই করছো, ঠিক আছে, কিন্তু এখানে খেয়াল করো শীতকাল বলেছে, তাহলে যদি শীতকাল হয় তাহলে শীতকালে তো আর্দ্র বায়ু হবে না, তাই না? তাহলে শীতকালে কি করে, ভারতের উত্তর পূর্ব দিক থেকে আমরা যদি এটা, আচ্ছা বারবার আমি অত ডিটেলস আঁকছি না, জাস্ট আমি তোমাদের ভারতের ম্যাপটাকে রিপ্রেজেন্ট করছি। ভারতের উত্তর দিকে এখানে রয়েছে হিমালয় পর্বত, তাহলে এই হিমালয় পর্বত থেকে এই দিক থেকে বায়ুটি আসে, কখন? শীতকালে, উত্তর পূর্ব দিক থেকে। তাহলে এবার অন্তত বলতে পারো কোনটা সঠিক উত্তর হবে? উত্তর পূর্ব দিক থেকে আসে, আমি কিন্তু হিন্টস দিয়েছি। তাহলে শীতকালে শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়, এটা মনে রাখবে। তোমরা কিন্তু খেয়াল করবে এখানে শীতকাল, যদি বর্ষাকাল থাকে তাহলে তুমি প্রথম যে উত্তরটা দিয়েছিলে কোয়েল, সেটা ঠিক ছিল, কিন্তু এটা শীতকাল, তাহলে হবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এটা শুষ্ক প্রকৃতির হবে। যাক, তুমি ভালো চেষ্টা করছো, অন্তত উত্তরগুলো তো জানতে পারছো। চলো পরের প্রশ্ন। আচ্ছা শীতকালে শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ু, আমি উত্তরটা বলে দিয়েছি, এখন আর ব্যাখ্যা করার দরকার নেই। আচ্ছা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত যে অঞ্চলে তার নাম কি? আমি একটু আগে পশ্চিমী ঝঞ্ঝা পড়ানোর সময় ম্যাপে কিন্তু দেখিয়ে দিয়েছি, দেখি যারা একটু আগে ক্লাসটা ছিলে তারা কিন্তু উত্তর করতে পারবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তার নাম কি? জম্মু কাশ্মীর, তামিলনাড়ু, কেরালা, মেঘালয়, এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? আমি একটু আগে ম্যাপ এঁকে কিন্তু দেখিয়ে দিলাম যে কোন জায়গায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয়। দেখি কেউ যদি উত্তর করতে চাও করতে পারো। তাহলে জম্মু কাশ্মীর রয়েছে, তামিলনাড়ু রয়েছে। দেখো তামিলনাড়ু দক্ষিণ ভারতে, তাহলে দক্ষিণ ভারতে তামিলনাড়ু উপকূলে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হয় না, তাহলে এটা বাদ যাবে। কেরালাও হয় না, এটাও বাদ যাবে। মেঘালয়ে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এখানে অবস্থিত। আচ্ছা এও সঠিক উত্তর করেছো কোয়েল, হ্যাঁ এ সঠিক উত্তর। তাহলে জম্মু কাশ্মীরে কিন্তু, আচ্ছা যদি ধরো জম্মু কাশ্মীরের অপশনটা থাকলো না, আমি তোমাদেরকে কি কি অপশনে এখান থেকে আসতে পারে আমি প্রত্যেকটা অংশ তোমাদেরকে ব্যাখ্যা করে দিই। ধরো জম্মু কাশ্মীরে এই অংশটা থাকলো না এখানে অপশানে, তাহলে এই জম্মু কাশ্মীরের জায়গায় আর কোন রাজ্য হতে পারে যেখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয়? জম্মু কাশ্মীর ছাড়া আর কোন রাজ্যে কিন্তু এখানে এই অপশনটা আমি লিখতে পারি যেখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয়? কোয়েল সঠিক উত্তর দিয়েছো, ঠিক এ। আচ্ছা আমি উত্তরটা বলে দিই, যেহেতু ক্লাসটা অনেকটা লেন্দি হচ্ছে, তাহলে আমি উত্তরটা বলছি। এখানে হয় জম্মু কাশ্মীর থাকবে তোমাদের অপশানে, না হলে পাঞ্জাব থাকবে। হয় জম্মু কাশ্মীর নাহলে পাঞ্জাব। তাহলে যদি পরীক্ষায় গিয়ে পাঞ্জাব পাও তাহলে পাঞ্জাবও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে, সেক্ষেত্রে সঠিক উত্তর করে আসবে। চলো পরের প্রশ্ন, এখানে জম্মু কাশ্মীর। আচ্ছা পরের প্রশ্ন কি রয়েছে? ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায়া অঞ্চল। আচ্ছা বৃষ্টিচ্ছায়া অঞ্চল কাকে বলে? আমি যদি এটা একটা পর্বত বলে মনে করি, তাই এই পর্বতের যে ঢালে আর্দ্র বায়ু এসে আঘাত করে বা বাধা পায় সেখানে বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাত ঘটানোর পর এই বায়ুটা যখন অন্য একটি ঢালে চলে আসে সেখানে আর বিশেষ কোনো বৃষ্টিপাত হলেও তার পরিমাণ হয় খুবই কম। আচ্ছা কোয়েল উত্তর দিয়েছো 10-এর এ, শিলং মালভূমি। তো দেখা যাক আর কেউ যদি উত্তর দিতে চাও দিতে পারো। তাহলে এখানে কি কি অপশন? শিলং মালভূমি, হিমালয় পাদদেশ, পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল, আর ছোট নাগপুর মালভূমি।
ঠিক, কোয়েল ঠিক উত্তর দিয়েছো, শিলং মালভূমি। শিলং হচ্ছে ভারতের একটি মুখ্য বৃষ্টির ছায়াঞ্চল। তাহলে আর শিলং এর অপোজিটে রয়েছে মৌসিনরাম, যেখানে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে এটা একটু খেয়াল রাখবে, বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে শিলং, আর সব থেকে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হচ্ছে মৌসিনরাম। তাহলেই এখান থেকে যা প্রশ্ন আসুক তোমাদের অসুবিধা হবে না। বাহ, খুব সুন্দর উত্তর দিলে। চলো পরের প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়কে কি বলে? এটাও একটা খুব সুন্দর প্রশ্ন। অক্টোবর নভেম্বর মাসে, হ্যাঁ একটু ফাস্ট করাবো, নো প্রবলেম। চলো, অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়কে কি বলে? পশ্চিমী ঝঞ্ঝা, সাইক্লোন, টর্নেডো না ফন? কোয়েল উত্তর দিচ্ছ সাইক্লোন। ঠিক, পশ্চিমী ঝঞ্ঝা অক্টোবর নভেম্বর মাসে ঘটলেও সেটা উত্তর পূর্ব পশ্চিম ভারতে ঘটে। টর্নেডো ভারতের কাছাকাছি ঘটেই না। ফন ইউরোপের একটি বায়ু। তাহলে সাইক্লোন হচ্ছে সঠিক উত্তর, যে অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়কে বলে সাইক্লোন। চলো আমরা সেকেন্ড সেটের প্রশ্ন করে নিয়েছি। তাহলে 20টা প্রশ্ন এবং তার উত্তর সম্ভাব্য কারণ আমরা জেনে নিলাম। এবার আমরা থার্ড সেটে চলে যাব। তৃতীয় সেটে কি কি প্রশ্ন হতে পারে চলো আমরা দেখে নিই এবার। আচ্ছা, তৃতীয় সেটের প্রশ্নগুলো আমরা, প্রথম প্রশ্ন, তৃতীয় সেটের প্রথম প্রশ্ন, ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত? খুব সুন্দর একটি প্রশ্ন, যদি কেউ উত্তর করতে চাও করতে পারো। তাহলে প্রথম অপশন হচ্ছে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড না মিজোরাম। এর মধ্যে কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, কোন রাজ্যে অবস্থিত অপশন করছো কোয়েল, অপশন দিচ্ছ বি মেঘালয়। তাহলে আসাম অবশ্যই হবে না, নাগাল্যান্ড হবে না, মিজোরাম হবে না, সঠিক উত্তর দিয়েছো কোয়েল, এটা হচ্ছে বি। তাহলে আমরা পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্নে কি রয়েছে? আচ্ছা, এখানে ব্যাখ্যা করা আছে, তোমরা জানো আমি অলরেডি আমার নিজের ক্লাসে যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা করে দিয়েছি, তাই এটা আমি আর এখন সময় নষ্ট করছি না। চলো পরের প্রশ্ন, তোমরা কেউ স্ক্রিনশট রাখলে রাখতে পারো। আচ্ছা, পরের প্রশ্ন, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত অত্যন্ত উষ্ণ শুষ্ক বায়ুকে কি বলে? চলো আগে প্রথম থেকে যারা ক্লাস করছো তাদের কিন্তু আমি বলেছিলাম এর আগে এইরকম একটি প্রশ্ন করেছিলাম, যে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত অত্যন্ত শুষ্ক এবং উষ্ণ, তার সঙ্গে অ্যাড করেছিলাম। আচ্ছা, এটাও কোয়েল উত্তর দিয়েছো বি। চলো আমরা দেখে নিই, কালবৈশাখী প্রথমত উত্তর পশ্চিম ভারতে হয় না, ঠিক। আচ্ছা, কোয়েল বলতে পারবে আধি কেন হবে না? আচ্ছা, চিল্কা, এটা তো হবেই না, এটা কোনো বায়ুর নামই নয়। আচ্ছা, আঁধি কেন এক্ষেত্রে হবে না? আঁধিও তো উত্তর পশ্চিম ভারতে হয়। এর উত্তরটা দিতে পারবে সংক্ষেপে? আঁধিকে আমরা কেন বলবো না, এখানে সিলেক্ট করব না কেন? অ্যাকচুয়ালি আঁধি মানে অন্ধকার। উত্তর পশ্চিম ভারতে যে স্থানীয় বায়ুগুলো তৈরি হয় তার মধ্যে লু এবং আঁধি দুটোই আছে, কিন্তু আঁধির মধ্যে প্রচুর পরিমাণে বায়ু মিশ্রিত অবস্থায় থাকে, সরি তার মধ্যে প্রচুর পরিমাণে বালি মিশ্রিত অবস্থায় থাকে, এবং সেই বালিপূর্ণ বায়ু উপরে উঠে সেখানে সূর্যে আলো প্রবেশ করতে বাধা দেয়। তাহলে এখানে বালিপূর্ণ অংশ কথাটি লেখা নেই, তাই আমরা একে আঁধি হিসাবে সিলেক্ট করব না। শুধুমাত্র উষ্ণ শুষ্ক আছে তাই এটাকে লু করব, কিন্তু এর সঙ্গে যদি বালিপূর্ণ বায়ু লেখা থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু লু হতো না, আঁধি হতো। তাহলে প্রশ্নটা একবার ভালো করে পড়ে নেবে। চলো, এক্ষেত্রেও তুমি সঠিক উত্তর দিয়েছো। আমরা পরের প্রশ্ন দেখে নিই। এখানে ব্যাখ্যা করে দিয়েছি, তোমরা কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি কিন্তু এটা নতুন করে ব্যাখ্যা করছি না। চলো পরের প্রশ্ন, ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতি বছর মাধ্যমিকে হয় ম্যাপ পয়েন্টিং, না হলে এমনিতে থাকে। দেখি কেউ পারো কিনা। ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? প্রথম অপশন মালাবার উপকূল, কঙ্কন উপকূল, এটা কঙ্কন হবে, কনকন নয়। আচ্ছা, করমন্ডল উপকূল, উত্তর সরকার উপকূল। যদি কেউ উত্তর দিতে চাও করতে পারো। ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? আচ্ছা, কোয়েল উত্তর করেছো সি। তো আমরা দেখে নিই, মালাবার উপকূল ঠিক, কোয়েলের উত্তরই ঠিক। করমন্ডল উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়, এটাও আমি খুব সুন্দরভাবে আমার ক্লাসে ব্যাখ্যা করেছি, তোমরা যদি চাও ক্লাসটা করে দিতে পারো। চলো পরের প্রশ্ন, এখানে আমি ব্যাখ্যা করেছি দক্ষিণ পশ্চিম মৌসুমীর প্রভাবে এবং শীতকালে উত্তর পূর্ব প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই।
আচ্ছা, শীতকালে উত্তর পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহ ও স্বল্প বৃষ্টিপাতের জন্য দায়ী কোনটি? শীতকালে উত্তর পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহ ও স্বল্প বৃষ্টিপাতের জন্য দায়ী কোনটি? এইটা বারবার ঘুরে ফিরে আসে, দেখি কেউ পারো কিনা এটা। আচ্ছা, এটা কালবৈশাখী হবে, এটা কালবৈশাখী। চলো, এটা কালবৈশাখী দেয়া আছে, এটা আমরা দিলাম বরদই, বরদই ছিল, এটা এটা নাম দিলাম বরদই ছিল। এবার বলো তোমরা, তাহলে ক হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, আশ্বিনের ঝড়, কালবৈশাখী ও বরদই ছিল। আচ্ছা, বি উত্তর দিচ্ছ কোয়েল। শীতকালে উত্তর পশ্চিম ভারতের উত্তর পশ্চিম ভারত বলেছে, একটু প্রশ্নটা ভালো করে পড়ো। উত্তর পশ্চিম ভারত, আশ্বিনের ঝড় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে হয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু উত্তর পশ্চিম ভারতের মধ্যে পড়ছে না, আমাদের পশ্চিমবঙ্গ পড়ছে পূর্ব ভারতের মধ্যে। তুমি হয়তো পূর্ব ভারতের মধ্যে আশ্বিনের ঝড় হচ্ছে, তাহলে এবার কোন, এটা তো হচ্ছে না, তাহলে আমরা কোনটা পাবো, কোন উত্তরটা করতে পারি? শীতকালে উত্তর পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ স্বল্প বৃষ্টিপাতের জন্য দায়ী কোনটি? তাহলে সঠিক উত্তর কি হবে? আচ্ছা, কাল বৈশাখী পশ্চিমবঙ্গে হয়, তাহলে এটাও হবে না। আর বরদই শিলাটা আসামে হয়, তাহলে এটাও হবে না। তাহলে আশ্বিনের ঝড় হলো না, পড়ে থাকলো পশ্চিমের ঝঞ্ঝা। তাহলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতকালে উত্তর পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ এবং স্বল্প বৃষ্টিপাতের জন্য দায়ী। চলো সঠিক উত্তর আমরা দেখে নিই, সঠিক উত্তর কি হবে। তাহলে পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে সঠিক উত্তর। কেন, দেখো আমি ব্যাখ্যা করে দিয়েছি, তোমরা পড়ে নিতে পারো, অথবা এখানে এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। যে ভূমধ্য সাগর থেকে, এই যে এখানে ভূমধ্য সাগর থেকে আসা বায়ু এই অংশে কিন্তু উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত ঘটায়। চলো পরের প্রশ্ন। ভারতের শুষ্কতম স্থান, সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত যুক্ত স্থান কোনটি? আমি একটু ব্যাখ্যা করি তোমাদের উত্তর দেওয়ার আগে, একবার শুনে নাও। ভারতের শুষ্কতম স্থান দু রকম ভাবে হয়, একটা হচ্ছে শীতল শুষ্ক, একটা উষ্ণ শুষ্ক। শীতল শুষ্ক মানে কি, যেখানে প্রচন্ড শীত, বরফ জমে থাকে। আর একটা হচ্ছে উষ্ণ শুষ্ক, যে জায়গায় তাপমাত্রা বেশি। তাহলে এটা তোমরা হবে উষ্ণ শুষ্ক। আচ্ছা, শীতল শুষ্ক আমি তো বলেই দিলাম, আর একটা উষ্ণ শুষ্ক, এর মধ্যে কোনটা? আচ্ছা, তোমরা উত্তর করছো এ। যদি উষ্ণ শুষ্ক আসে, অবশ্যই হ্যাঁ তুমি ঠিকই বলছো, রাজস্থান, রাজস্থানের হবে জয়সালমীর। যদি উষ্ণ শুষ্ক আসে, আর যদি এর সঙ্গে শীতল শুষ্ক অংশটি যোগ করে দিই, তাহলে কি হবে? যদি এর সঙ্গে শীতল শুষ্কতম স্থান যোগ করে দিই, যেখানে বৃষ্টিপাত সব থেকে কম হয়, তাহলে উত্তরটা কি হবে? তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে লাদাখের লেহ। ঠিক, শীতল, ঠিক বলছো, বাহ। তাহলে উত্তর হবে লাদাখের লেহ। তাহলে এই ছোট ছোট পয়েন্টগুলো জেনে রাখা দরকার, পরীক্ষা কিন্তু প্রশ্ন একটু ঘুরে দিতে পারে। ঠিক, যদি উষ্ণ শুষ্ক হয় তাহলে জয়সলমীর, আর শীতল শুষ্ক হলে লাদাখের লেহ, আর সিমলা বিকানের তো হবেই না। চলো আমরা উত্তরটা একবার দেখে নিই কি আছে এখানে। শীতল শুষ্ক হিসাবে দেখিয়েছে, তাহলে লাদাখের লেহ হলো ভারতের শীতল মরুভূমি এবং শুষ্কতম অঞ্চল, গড় বার্ষিক বৃষ্টিপাত 10 সেমির কম। আর রাজস্থানের জয়সলমীর উষ্ণতম শুষ্ক স্থান। তাহলে দুটোরই সঠিক উত্তর দিয়েছে কোয়েল। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন কি আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের কোন রাজ্যে প্রথম পদার্পণ করে ও বৃষ্টিপাত ঘটায়? এখানে 4টি রাজ্যের নাম আছে, 4টি রাজ্যের মধ্যে কোন রাজ্যে প্রথম প্রবেশ করে এবং বৃষ্টিপাত ঘটায়? আচ্ছা, এখানে আমি তোমাদের হিন্ট হিসাবে বলে দিচ্ছি, এটা কিন্তু দক্ষিণ ভারতে অবস্থিত, রাজ্যটি দক্ষিণ ভারতে অবস্থিত। তাহলে এখানে দেখো 4টি রাজ্যের মধ্যে 2টি রাজ্য রয়েছে দক্ষিণ ভারত, আমাদের পশ্চিমবঙ্গ দক্ষিণ ভারতে নয়, এটি পূর্ব ভারতে, গুজরাট পশ্চিম ভারতে। তাহলে কেরল এবং তামিলনাড়ু হলো দক্ষিণ ভারতে। তাহলে এই দুটির মধ্যে কোন রাজ্যটিতে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে? প্রথম প্রবেশ করে কিন্তু কেরলে। আচ্ছা, তুমি চেষ্টা করেছো, ঠিক আছে, তামিলনাড়ু নয়, প্রথম প্রবেশ করে কেরল, তারপর যায় তামিলনাড়ুতে। তাহলে এটা তোমরা জেনে রাখবে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ ভারতের প্রথম কেরল রাজ্যে প্রবেশ করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কেরল, কেরালা মালাবার উপকূল। জুন মাসের প্রথম সপ্তাহে মৌসুমী বায়ু কেরল উপকূলে আঘাত হানে এবং বর্ষাকালে ভারতের সূচনা ঘটায় 5ই জুনের মধ্যে। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, শরৎকাল, আমি মাসটা উল্লেখ করে দিয়েছি, অক্টোবর নভেম্বর মাস। বঙ্গোপসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদ পশ্চিমবঙ্গে কি নামে পরিচিত? এটা আমাদের পশ্চিমবঙ্গের প্রশ্ন, এটা তোমাদের পারা উচিত, দেখি। আচ্ছা কি বলছে, তাহলে কালবৈশাখী, আশ্বিনের ঝড়,
এটাও আমাদের পশ্চিমবঙ্গে ঘটে, এটাও পশ্চিমবঙ্গে ঘটে। টাইফুন আমাদের পশ্চিমবঙ্গে ঘটে না, তাহলে এটা প্রথমেই বাদ দেবো। আচ্ছা, মানুষই উত্তর দিচ্ছ 7-এর বি, আশ্বিনের ঝড়। মানুষই উত্তর দিচ্ছ আশ্বিনের ঝড়, আর কোয়েল উত্তর দিচ্ছ বি, আশ্বিনের ঝড়। ঠিক, তোমরা ঠিক ধরেছো। প্রশ্নটা ঠিকঠাক পড়লেই পারবে। এখানে বলেছে শরৎকাল, অক্টোবর নভেম্বর মাস। কাল বৈশাখী তো অক্টোবর নভেম্বর মাসে হয় না, তাহলে আশ্বিনের ঝড় হচ্ছে সঠিক উত্তর। আর এটা তো আসামে হয়, আমাদের পশ্চিমবঙ্গে হয় না। টাইফুন পশ্চিমবঙ্গে হয় না। ঠিক, তোমরা দুজনেই ঠিক উত্তর দিয়েছো, সেটা হচ্ছে বি। আচ্ছা, আমি এখানে ব্যাখ্যা করেছি, তোমরা চাইলে পড়ে নিতে পারো, আমি এটা ব্যাখ্যা করে দিলাম, আর কিছু বলছি না। আশ্বিনের ঝড় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আশ্বিনের ঝড় বৃষ্টিপাত ঘটায়। চলো পরের প্রশ্ন। দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে প্রাক মৌসুমী বৃষ্টিপাত আম পাকতে সাহায্য করে বলে একে কি বলে? একে কি, দক্ষিণ ভারতের গ্রীষ্মকালে, এটা আমি ক্লাসটা যারা প্রথম থেকে করছো তারা কিন্তু পারবে, আমি ব্যাখ্যা করেছি। আচ্ছা, বি দিয়ে দিয়েছো অলরেডি, কোয়েল বলছো বি, কোয়েল বি উত্তর দিয়েছো। আচ্ছা, চেরি ব্লসম বলে কি? নরওয়েস্টার, নরওয়েস্টার বলে। এটা তো আসাম, এটা তো আসামে হয়, দক্ষিণ ভারতে নয়। তাহলে সঠিক উত্তর কিন্তু বি, ঠিক, আম্রবৃষ্টি। প্রাক মৌসুমী বৃষ্টিপাত আম পাকাতে সাহায্য করে, এখানে বলাই আছে, তাহলে এই জন্য। আচ্ছা, মানুষই সঠিক উত্তর দিয়েছো, তোমরা দুজনই সঠিক উত্তর দিয়েছো বি। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। কেরল কর্ণাটক উপকূলে এপ্রিল মে মাসে বজ্রবিদ্যুৎ সহ প্রাক মৌসুমী বৃষ্টিপাত হয়, যা আম্রবৃষ্টি নামে পরিচিত। আচ্ছা, পরের প্রশ্ন। মানুষই বলছো প্রশ্নগুলো ইজি হচ্ছে, কিছু কিছু সহজ। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্নই আসে, এর থেকে আর কি কঠিন প্রশ্ন মাধ্যমিক আসবে বলো? তবু এর মধ্যে কিছু কিছু প্রশ্ন রয়েছে যেটা একটু তোমাদেরকে কিন্তু কষ্ট করে উত্তর দিতে হবে। চলো পরের প্রশ্ন। উত্তর অলরেডি কোয়েল দিয়েছে সি। আমি প্রশ্ন পড়ার আগে কি হচ্ছে, উত্তর পূর্ব ভারতে আসাম রাজ্যে গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টি কি নামে পরিচিত? গ্রীষ্মকালে, এটা কিন্তু বলেছে উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যে গ্রীষ্মকালে ঝড় বৃষ্টি হয়, কি নামে পরিচিত? আসাম। এখানে তোমরা দুজন, কোয়েল এবং মানুষী দুজনই উত্তর দিয়েছো সি। অ্যাকচুয়ালি এটা বাদ দেওয়া খুব সহজ, আধি হয় রাজস্থানে, কালবৈশাখী পশ্চিমবঙ্গে, লু রাজস্থানে, তাহলে পড়ে থাকলো একটি। আচ্ছা, কোয়েল বলছো আমি মাধ্যমিকের স্টুডেন্ট নই, তাহলে তুমি, তোমার কি মানে কিসে পড়াশোনা করো? টেটের জন্য খাচ্ছ? চলো ওটা তুমি উত্তর দাও, আমি ততক্ষণ এটা বলে রাখি। তাহলে সঠিক উত্তর হচ্ছে আসাম। আসামে এই সি, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, সি হচ্ছে সঠিক উত্তর। কেন আমি ব্যাখ্যা করেছি তোমরা দেখে নিতে পারো, যে পশ্চিমবঙ্গের কালবৈশাখী ঝড়ের অনুরূপ ঝড় বৃষ্টি আসাম রাজ্যে স্থানীয়ভাবে যেটি বরদৈচিলা নামে পরিচিত। আচ্ছা, কোয়েল গ্রাজুয়েশন করছো, হ্যাঁ গ্রাজুয়েশন করছো, তাহলে তোমার কাছে, আচ্ছা তুমি গ্রাজুয়েশন করছো কি জিওগ্রাফি নিয়ে? অনার্স নিয়ে তাই ক্লাস করছি, আচ্ছা হ্যাঁ, খুব ভালো, তুমি জিওগ্রাফি নিয়ে পড়ছো। হ্যাঁ, তাহলে তোমার পক্ষে কিছুটা ইজি হবে এগুলো। চলো আমরা পরের প্রশ্ন দেখি কি হয়। আমি গ্রাজুয়েশনের ক্লাস আগে একটা টাইমে করাতাম, এখন আর অতটা টাইম পাই না বলে হয় না। আমার গ্রাজুয়েশন রিলেটেড বেশ কিছু ভিডিও কিন্তু আছে আমার চ্যানেলে, অনেক পুরনো যদিও। চলো পরের প্রশ্ন। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল কি ধরনের অঞ্চলের অন্তর্গত? পশ্চিমঘাট পর্বত, আমি যদি এটাকে পশ্চিমঘাট পর্বত বলে মনে করি, তাহলে এই পূর্ব ঢাল এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাহলে ইস্ট কি ধরনের, এর মধ্যে কোনটা সঠিক হবে? তাহলে অতি বৃষ্টিপাত হয়, বৃষ্টির ছায়া অঞ্চল, প্লাবন অঞ্চল, হিমবাহ অঞ্চল, কোনটা হবে? তোমরা দুজনেই উত্তর দিয়েছো বি, ভেরি গুড, এটা বৃষ্টির ছায়া অঞ্চল। কেন? কারণ আরব সাগরীয় শাখা যখন এই অংশে আসে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, ঘটানোর পর যখন এই অংশে আসে এর থেকে আর বেশি বৃষ্টিপাত হয় না,
তার প্রভাবে কিন্তু এখানে বৃষ্টি অঞ্চলের সৃষ্টি করছে। বাহ, তোমরা খুব ভালো উত্তর দিচ্ছ। চলো, যদিও তোমরা বড় হয়ে গেছো, কিন্তু আমি তোমাদেরকে তুমি করে বলছি, কিছু মনে করো না। আচ্ছা, ব্যাখ্যা: পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টি হলেও পূর্ব ঢালে পৌঁছতে পারে না, তাই বৃষ্টি অঞ্চলের সৃষ্টি করেছে। চলো, আমরা আমাদের এই সেটটা শেষ হয়ে গেল। আমার আর একটা সেট আমরা আলোচনা করব, তারপর আজকের ক্লাস আমরা শেষ করব। সম্ভবত আমি 4 নম্বর সেট একবার দেখে নিই। 4 নম্বর সেট আলোচনা, না 4 নম্বর সেট হয়নি। চলো 4 নম্বর সেটটা একবার দেখে নিই। পার্বত্য অঞ্চলের উপর প্রশ্ন রাখবো অবশ্যই। আচ্ছা, উত্তর পূর্ব ভারতের নদ নদী নিত্য প্রবাহের কারণ কি? এখানে অনেকগুলো কারণের কথা ব্যাখ্যা করেছি, এর মধ্যে সব থেকে সঠিক কোনটা হবে? উত্তর পূর্ব ভারতের নদ নদী নিত্য প্রবাহের কারণগুলো কি কি? নদীগুলোর দৈর্ঘ্য বড়, নদীগুলোর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে, নদীগুলো বরফ গলা জলে পুষ্ট, আর নদী অববাহিকায় পলিগঠিত সমভূমির উপস্থিতি। কোয়েল উত্তর দিচ্ছ সি। আচ্ছা, বাকি কেউ উত্তর দিতে পারো কোনটা হতে পারে? নদীগুলির দৈর্ঘ্য বড়, তার জন্য নিশ্চয় নিত্যপ্রবাহ হবে না, তাহলে এটা ভুল। নদীগুলির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে, তার জন্যও কিন্তু এটা নিত্যপ্রবাহ হবে না, এটাও ভুল। আচ্ছা, নদীর অববাহিকায় পলিগঠিত সমভূমির উপস্থিতি, এটাও কিন্তু ভুল। তাহলে কোয়েল সঠিক উত্তর দিয়েছ সি, নদীগুলি বরফ গলা জলে পুষ্ট। হ্যাঁ, মানুষই সঠিক উত্তর দিয়েছ যে নদীগুলো বরফ গলা জলে পুষ্ট, তাই কিন্তু নিত্যপ্রবাহে সারা বছর জল থাকে। চলো পরের প্রশ্ন। ভারতের দীর্ঘতম নদী কোনটি? এখানে দেখো 4টি অপশন আছে: গোদাবরী, গঙ্গা, সিন্ধু, যমুনা। আচ্ছা, আমি একটু বলে দিই, এর মধ্যে গঙ্গা মোটামুটি আমরা ধরে নিই 2500 কিমির কাছাকাছি, কোনো কোনো বইতে 2525 এরকম লেখা থাকে, আমি 2500 কিমি ধরে নিলাম। আর গোদাবরী, তার দৈর্ঘ্য 1465 কিমি। আচ্ছা, সিন্ধুর দৈর্ঘ্য, ভারতের টোটাল দৈর্ঘ্য কিন্তু 2880 কিমি, এর মধ্যে 780 কিমি রয়েছে ভারতের মধ্যে, আর যমুনা রয়েছে 1376 কিমি। আচ্ছা, এখানে মানুষই সঠিক উত্তর দিয়েছো, কোয়েল সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, 2 ক বলছো, মানুষই 2 ক। কোয়েলও 2 ক বলছো। ভারতের দীর্ঘতম নদী বলেছে, কিন্তু কয়ে কি আছে? 2 কতে দেখো গোদাবরী আছে, গোদাবরী কিন্তু 1465 কিমি, আর গঙ্গা 2525 কিমির কাছাকাছি। অন্যদিকে সিন্ধু 2880 কিমি, যদিও 2880 কিমির মধ্যে ভারতে মাত্র 780 কিমি। হ্যাঁ ঠিক, মানুষ এবার ঠিক বলেছ, ওটা দক্ষিণ ভারতের মধ্যে কিন্তু সব থেকে লম্বা গোদাবরী, কিন্তু এখানে দক্ষিণ ভারত বলেনি, ভারতের মধ্যে বলেছে। তুমি একটু কনফিউজড হয়ে গেছে। ঠিক আছে, যমুনাও তাহলে হবে না, তাহলে সঠিক উত্তর হবে বি, গঙ্গা। এবার তুমি ঠিক বলেছ। চলো পরের প্রশ্ন। ভারতের বৃহত্তম ধারণ অববাহিকা হলো যে নদী, তাহলে মানে ধারণ অববাহিকা বলতে নদী অববাহিকার মধ্যে সব থেকে বেশিতম অঞ্চল জুড়ে অবস্থান করছে কে? সব থেকে বেশি অঞ্চল জুড়ে কে অবস্থান করছে? গঙ্গা, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, কাবেরী, এর মধ্যে কে? আচ্ছা, কে? আমি মোটামুটি যদি বলে দিই, তাহলে ব্রহ্মপুত্র কিন্তু পুরোটা ধরবে না, ভারতের মধ্যে কতটুকু আছে সেটা দেখবে। আচ্ছা, কোয়েল বি করছো, আমি একটু বলছি, এখানে দেখো ভারতের মধ্যে বলেছি বৃহত্তম, তাহলে ব্রহ্মপুত্র কিন্তু পুরো ভারতের মধ্যে নেই, ভারতের মধ্যে ব্রহ্মপুত্র সামান্য অংশই আছে। কতটা আছে জানো? 1,94,000 1,94,800 কিমির কাছাকাছি, 813 কিমির কাছাকাছি কিন্তু ব্রহ্মপুত্র ভারতের মধ্যে আছে। অন্যদিকে মানুষই বলছো এ। আচ্ছা, এ গঙ্গা কিন্তু প্রায় 8,61,452 কিমি রয়েছে ভারতের মধ্যে, স্কোয়ার কিলোমিটার, সরি আমি কিমি বলছি, এটা অ্যাকচুয়ালি স্কোয়ার কিলোমিটার। আর কৃষ্ণার কথা যদি বলি, তাহলে কৃষ্ণা কিন্তু রয়েছে প্রায় 2,58,948 স্কোয়ার কিলোমিটারের কাছাকাছি। কাবেরীর অতটা নয়, 81,100 সামথিং 55 কিমির কাছাকাছি। তাহলে স্কোয়ার কিলোমিটার হিসাবে গঙ্গা উত্তর হবে।
তাহলে মানুষই সঠিক উত্তর দিয়েছো। গঙ্গা যেমন ভারতের দীর্ঘতম নদী, তেমন কিন্তু ভারতের মধ্যে অবস্থিত বৃহত্তম নদী অববাহিকা। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। গঙ্গা নদীর উৎস কোনটি? এটা খুব ইজি প্রশ্ন, এটা তোমরা পারবে। যমুনেত্রী, জেমু, সিয়াচেন না গঙ্গোত্রী? এটা পারবে তোমরা, তাহলে এটা নিয়ে আমার কনফিউশন নেই, তোমরা পারবে। আমি বলে দিচ্ছি এটা গঙ্গোত্রী। তাহলে সঠিক উত্তর গঙ্গোত্রী, এটা নিয়ে আমি সময় নষ্ট করলাম না। হ্যাঁ, কোয়েল সঠিক উত্তর দিয়েছো, গঙ্গোত্রী। চলো পরের প্রশ্ন। গঙ্গা নদীর সঙ্গে যমুনা, আচ্ছা গঙ্গা ডান তীরের উপনদী, নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানটির নাম কি? কোন স্থানে সঙ্গম ঘটেছে? এইটা কিন্তু দেখি, এটা মানুষই বলো। ঘ বলছো বারাণসী, ঘ বলছো মানুষই বলছো, ঘ বারাণসী মানে ডি। কোয়েল বলছো সি। আমার দেখা যাক দুজনের মধ্যে কে ঠিক হবে। অ্যাকচুয়ালি আচ্ছা, গ বলছো মানে সি বলছো মানুষই। হ্যাঁ, বারাণসী হবে না, তুমি যাই হোক ঠিক বলেছো, বারাণসী কিন্তু হবে না। তাহলে দেবপ্রয়াগ হিসাবে মানুষই বলছো দেবপ্রয়াগ, আর কোয়েল বলছো এলাহাবাদ। ঠিক বলেছো, এলাহাবাদ হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হচ্ছে কোন জায়গাতে? এরা তোমরা পারবে। আচ্ছা, সিয়াচেন হবে না, চেমাংডুং, ভেবে দেখো কি হবে। গঙ্গোত্রী থেকে গঙ্গা, সিনকাবাব থেকে সিন্ধু। তাহলে এটাও হবে না, এটাও হবে না, সিয়াচেন থেকে হবে না, পড়ে থাকলো একটি চেমাংডুং, বি। তাহলে 6 সঠিক উত্তর হচ্ছে বি, ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে গঙ্গোত্রীর চেমাংডুং হিমবাহ থেকে। বি ঠিক বলেছো, কোয়েল ঠিক বলেছো। চলো পরের প্রশ্ন। ব্রহ্মপুত্র নদ দিহং ও লোহিতের সঙ্গে মিলিত হয়েছে কোন জায়গায়? এটাও খুব ভালো প্রশ্ন, দেখি তোমরা উত্তর করতে পারো কিনা। আমি একটু সময় দেব, বাকি যারা লাইভে আছো তোমরাও চাইলে উত্তর করতে পারো, ঠিক হোক ভুল হোক সেটা পরের ব্যাপার, তোমরা উত্তর করতে পারো। আচ্ছা, এখানে মানুষই উত্তর দিচ্ছ ঘ মানে অরুণাচল প্রদেশ। ব্রহ্মপুত্র নদ দিহং ও লোহিতের সঙ্গে মিলিত হয়েছে অরুণাচল প্রদেশে। চলো আমরা একটা উত্তর পেয়েছি, ঘ। আচ্ছা, কোয়েল উত্তর দিচ্ছ ডি, তোমরা দিহং ও লোহিতের সঙ্গে মিলিত হয়েছে অসমে, ঠিক। চলো আমার পরের প্রশ্ন হচ্ছে গুয়াহাটি শহর যে নদীর তীরে অবস্থিত। এটাও খুব ইজি প্রশ্ন, দেখি কে পারো। গুয়াহাটি শহর কোন নদীর তীরে অবস্থিত? গুয়াহাটি মানেই উত্তর পূর্ব ভারত, সেখান থেকে প্রবাহিত হচ্ছে একটি নদী, যেটি উত্তর থেকে দক্ষিণ দিকে এসে পরে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে অরুণাচল প্রদেশ হয়ে, অসম হয়ে। তাহলে আমি অনেকটা তোমাদেরকে কিন্তু অপশন দিয়ে অনেকটা হিন্ট দিয়ে দিয়েছি, বলো। তাহলে গঙ্গা, এটা কিন্তু উত্তর পূর্ব ভারতে প্রবাহিত হয় না। তিস্তা, আমি এখন এটা নিয়ে কিছু বলবো না। সিন্ধু কিন্তু পশ্চিম ভারতের নদী। তিস্তা বলছো কোয়েল। গুয়াহাটি শহরটি যে নদীর তীরে অবস্থিত, গুয়াহাটি শহরটি কিন্তু তিস্তা নদী বলছো কোয়েল। গুয়াহাটি শহর তিস্তার তীরে নয়, গুয়াহাটি কিন্তু ব্রহ্মপুত্র তীরে অবস্থিত। ব্রহ্মপুত্রের তীরে গুয়াহাটি শহর অবস্থিত, অসম। আচ্ছা, মানুষই ঠিক বলেছ। চলো পরের প্রশ্ন। দক্ষিণ ভারতের গঙ্গা নামে যে, এটা আমি একবার উত্তর করেছি, এটা নিয়ে আমি আর কিছু বলছি না। চলো পরের প্রশ্ন। গোদাবরী কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি? গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে, মানে দক্ষিণ ভারতের পূর্ব দিকে প্রবাহিত দুটি নদী, দক্ষিণ ভারতের পূর্ব দিকে প্রবাহিত দুটি নদী। কোলেরু, কোলেরু উত্তর দিচ্ছ কোয়েল না, কোয়েল নয়ের উত্তর দিয়েছো এ। নয় কি ছিল? গোদাবরী, ঠিক। নয়ের উত্তর ঠিক দিয়েছো। চলো 10-এর, কোয়েল 10-এ বলছো এ, আর মানুষই বলছো 10-এ বি, পুলিকট। আচ্ছা, এইগুলো তো হবেই না, এটা তোমরা ঠিকই বলে নিয়েছো। এবার দেখি তোমাদের মধ্যে কে ঠিক হয়। আচ্ছা, কোলেরু বলছে গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝে, এ এবং বি, পুলিকট এবং কোলেরুর মধ্যে। সঠিক উত্তর কে দিলে? আচ্ছা, এটা আমাদের এই সেটের লাস্ট প্রশ্ন, আর একটি সেট আমরা আলোচনা করব। তাহলে কোলেরু হচ্ছে সঠিক উত্তর।
চলো আমরা আর বেশি সময় নেব না, আমি আর লাস্ট একটা সেট করে আজকের মতো ক্লাসটা শেষ করব। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, আর খুব বেশি ব্যাখ্যার মধ্যে যাচ্ছে। যদি ব্যাখ্যার প্রয়োজন হয় তোমরা কমেন্ট করবে, আমি ব্যাখ্যা করে দেবো, বা তার জন্য আলাদা ক্লাস নিয়ে চলে আসবো আমি পরে। আচ্ছা, শেষ সেটের প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা যেটা কোন নদীর উপর নির্মিত? কোন নদীর উপর নির্মিত? স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা, এই প্রশ্নের মধ্যে হিন্ট দেওয়া আছে, দেখি কে পারো। প্রশ্নের মধ্যে কিন্তু হিন্ট দেওয়া রয়েছে, দেখি কে পারো। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত হয়েছিল? উত্তর দিয়েছ কোয়েল এ। আচ্ছা, মানুষই ব্যাখ্যা চাইছো, কোন কোন উত্তরের ব্যাখ্যাটা তোমার চাই? আমি যখন যে প্রশ্ন নিয়ে আসবো তুমি প্রশ্নের নাম্বার দিয়ে আমাকে জানাবে, আমি তোমাকে ব্যাখ্যা করে দেবো যে এই উত্তরটা কেন হলো। ওকে, চলো তাহলে এটা এটা তো ব্যাখ্যা করার কিছু নেই যে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর তীরে। কোয়েল এবং মানুষই দুজনই দিয়েছো। আমি বলেছিলাম হিন্ট রয়েছে, দেখো দামোদর ভ্যালি কর্পোরেশন এখানে লেখাই আছে, তাহলে দামোদর নদীর উপর অবস্থিত। দামোদরকে মানুষই, এত ইজি প্রশ্নই আসে মাধ্যমিকে, আমরা অনেক কঠিন কঠিন প্রশ্ন পড়ে যাই ম্যাক্সিমাম, ওই যে রায় মার্টিন বা ওই ধরনের প্রশ্ন পড়ে যায়। অ্যাকচুয়ালি অত কঠিন প্রশ্ন খুব কম থাকে জিওগ্রাফিতে, এই ধরনের প্রশ্নই কিন্তু মাধ্যমিকে থাকে। তুমি যদি এটাকে ইজি মনে করো তাহলে আমি বলবো তুমি যদি মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি খুব ভালো প্রিপারেশন নিচ্ছ, তোমার কাছে যদি প্রশ্নগুলো ইজি মনে হয়। তাহলে তোমরা দুজনই সঠিক উত্তর দিয়েছো, দামোদর নদ, যেটা আগে বাংলার দুঃখ বলা হতো দামোদরকে। চলো এখানে দামোদর নদ 1948 সালে এটা কিন্তু এই মডেলটি তৈরি হয়, এবং আগে দামোদরকে বাংলার দুঃখ হতো, আমি বলেই দিলাম। এটা 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এসেছিল। এই যে মানুষই তোমার প্রশ্নের উত্তর দিলাম, এটা 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। চলো পরের প্রশ্ন, আসামের জোরহাটের কাছে ব্রহ্মপুত্র নদীর বুকে অবস্থিত বিশ্বের বৃহত্তম জনবসতিযুক্ত নদীদ্বীপ কোনটি? অ্যাকচুয়ালি এটা জনবসতিযুক্ত বলেছে, ঠিক আছে, এটা কিন্তু পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, নদীর মধ্যবর্তী দ্বীপ, নদীর মোহনায় সৃষ্ট নয় কিন্তু। নদী মোহনা সৃষ্ট হলে অন্য হতো, পৃথিবীর বৃহত্তম হতো, বিশ্বের বৃহত্তম নদী। আচ্ছা, বি উত্তর করেছো কোয়েল, মাজুলি। আচ্ছা, সুন্দরবন কে উত্তর করছো কি? সুন্দরবন হতে পারে কি সুন্দরবন? আচ্ছা, কোয়েল বলছে 100% ঠিক, তুমি ঠিকই বলেছো। মাজুলি হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ। অনেকক্ষণ হয়ে গেছে ক্লাসটা, আমি তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করছি। এটি ব্রহ্মপুত্র নদী মোহনায় অবস্থিত, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ নদী দ্বীপ। চলো, জম্মু কাশ্মীরের বান্ডিপোরা জেলায় অবস্থিত ভারতের বৃহত্তম প্রাকৃতিক মিষ্টি জলের হ্রদ কোনটি? আচ্ছা, এটা দেখি কে পারো। হ্যাঁ ঠিক, বৃহত্তম ম্যানগ্রোভ যেটি সুন্দরবন, ঠিক বলছো মানুষই। আচ্ছা আচ্ছা কোয়েল, তুমি ঠিক বলেছো, আমি প্রথমটা বুঝতে পারিনি। চলো এই প্রশ্নটা উত্তর দাও, জম্মু কাশ্মীরের বান্ডিপোরা। সি বলছো কোয়েল, সি বলছো, সিতে কি রয়েছে আমি দেখি, উলার, এটাও কিন্তু 2023 সালের মাধ্যমিকে এসেছিল। আচ্ছা, জম্মু কাশ্মীর বলেছে, ঠিক, দেখি কে পারো। কোয়েল বলছো সি, মানুষই বলছো বি। আচ্ছা, লোকটাক বলছো মণিপুরে। কোয়েল, তাহলে বলো তোমাদের ফাইনাল উত্তর। একজন বলছো সি, একজন বলছো বি, ডাল। তাহলে এখানে বান্ডিপোরা জেলাটা যেহেতু উল্লেখ করে দিয়েছে সেই জন্য, এবং মিষ্টি জল এই দুটো উল্লেখ করে দিয়েছে বলে তোমাদেরকে কিন্তু ওই তোমাদের মধ্যে একটু কনফিউশন হতে পারে। তাহলে উলার হচ্ছে সঠিক উত্তর। এটি ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক মিষ্টি জলের হ্রদের মধ্যে অন্যতম, যেটি জম্মু কাশ্মীরের ঝিলাম নদীর গতিপথে তৈরি হয়েছে। চলো পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের কয়াল, কয়াল, আচ্ছা কয়াল বলেছে, এটা এটা একটু হাইলাইট করবে। উপকূলীয় হ্রদ বা লেগুন নামে পরিচিত কোনটি? বৃহত্তম কয়াল যেটি লেগুন নামে পরিচিত। আমি একটু
একটু এখানে তোমাদের হিন্ট দিই, এটাই কিন্তু বর্ষাকালের মধ্যে সব থেকে বড় জলাশয়ে পরিণত হয়, সব থেকে বড় হ্রদে পরিণত হয় ভারতে বর্ষাকালে। বর্ষাকালে এলেই সব থেকে বড় হয়ে যায়। তাহলে এবং লবণাক্ত বলেছে, দেখো তাহলে এ বলছো কোয়েল, কোয়েল বলছো এ চিল্কা, চিল্কা 4 নম্বর প্রশ্নে কোয়েল বলছো চিল্কা। আচ্ছা এখান থেকে মানুষই বলছো চিল্কা, তাহলে সঠিক উত্তর হচ্ছে চিল্কা। কারণ প্রথম কথা হচ্ছে কয়াল বলেছে, কয়াল কি নিশ্চয় তোমরা জানো, লেগুন কি তোমরা জানো, আর দ্বিতীয় লবণাক্ত জল বলেছে। তাহলে এটা অবশ্যই সমুদ্রের কাছে অবস্থিত হতে হবে, তার ফলে এটি সঠিক উত্তর হবে চিল্কা। আমরা পরের প্রশ্ন দেখে নিই, বিখ্যাত ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? এটা তোমরা পারবে, এটাও 2023-এর মাধ্যমিকে কিন্তু এসেছিল, এটা তোমরা পারবে, এটা নিয়ে আমি আর বেশি সময় নষ্ট করছি না, এটা তোমরা পারবে। আচ্ছা লেগুন কি সেটা একটু বলে দেবো। আচ্ছা আমি বলে দিচ্ছি লেগুন কি জিনিস, আমি তোমাকে লেগুন কি জিনিস বলে দিচ্ছি। আচ্ছা এটা যদি আমরা ভারতের পশ্চিম উপকূলীয় অংশ দেখি, তাহলে এটা দক্ষিণ ভারত, দক্ষিণ ভারতের এইরকম জায়গায় রয়েছে কেরল। আচ্ছা দক্ষিণ ভারতের এই জায়গাটা, দক্ষিণ ভারতের মানে পশ্চিম উপকূলের সমভূমি কিন্তু ভঙ্গুর, প্রচুর ভাঙা ভাঙা এই জায়গাটায়। তাহলে এই ভাঙা ভাঙা অংশের মধ্যে সহজেই কিন্তু সমুদ্রের জল প্রবেশ করে, এবং জল প্রবেশ করে এখানে প্রচুর লোকালি যে জলাশয় তৈরি করেছে এই কেরল রাজ্যের এখানে। তাহলে এই যে ভগ্ন উপকূল, পশ্চিম উপকূলের দক্ষিণের যে অংশটা, সেখানে প্রচুর ভগ্ন থাকার কারণে এখানে সমুদ্রের জল গিয়ে প্রবেশ করেছে এবং স্থানীয়ভাবে জলাশয় তৈরি করেছে। এই জলাশয়কেই আমরা ভূগোলে বলি লেগুন, আর লোকাল ভাষায় এটাকে কয়াল বলা হয়। তাহলে এই যে এই লেগুন বা কয়াল, এখানে কিন্তু প্রচুর টুরিস্ট এরিয়া, এটা এখানে প্রচুর নারকেল উৎপাদিত আশেপাশে, স্থানীয়ভাবে এখান থেকে প্রচুর মৎস্য শিকার করা হয়ে থাকে, এবং এখানে কিন্তু বড় বড় বোট রাখা থাকে, সেই বোটের উপর বিভিন্ন টুরিস্ট, সে বোটের উপর হোটেল মতো তৈরি করা হয়, এবং সেখানে কিন্তু টুরিস্টরা ঘোরাফেরা করে। এটা ভীষণ ভালো এখন ভারতের ভ্রমণের জায়গা বলতে পারো এই লেগুনগুলো, যেটি দক্ষিণ ভারতে অবস্থিত। তাহলে দক্ষিণ ভারতে অবস্থিত পশ্চিম উপকূলের সমভূমির যে ভগ্ন উপকূল, সে ভগ্ন উপকূলের মধ্যে সৃষ্ট যে জলাশয়, সেটাকেই আমরা ভূগোলে বলি লেগুন, আর লোকাল ভাষায় বলা হয় কয়াল, যেমন ভীমবানাদ। এবার এইরকম একটি কয়ালাই চিল্কা, যেটি আমাদের এই পূর্ব উপকূলে এখানে ভগ্ন উপকূলের মধ্যে তৈরি করেছে। তাই এই চিল্কাকে কিন্তু কয়াল বা লেগুন নামে ডাকা হয়ে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি কয়াল বা লেগুন হচ্ছে এই পশ্চিম উপকূলীয় অংশ, এখান থেকে এসছে, সেই হিসাবে আমরা চিল্কাকে কয়াল বলেছি। চলো আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা পরেরটাও আমি অনেকক্ষণ দিয়েছি, নর্মদা নদী, এটা আমি আর আলোচনা করছি না, তোমরা পারবে বলে। আচ্ছা ভারতের একটি অন্তর্দেশীয় নদী কোনটি? এইটা দেখি, এটা সহজ, এটা তোমরা পারবে। দেরাদুনের দুন কি? আচ্ছা মানুষই, তোমার এই প্রশ্ন আমি পরের দিনে ডিটেলস উত্তর দেবো। দেরাদুনের দুন বলতে অ্যাকচুয়ালি বোঝায়, দেরাদুন হচ্ছে পাহাড়ের মধ্যে, মানে এভারেস্ট যেটা আমরা এভারেস্টকে ওখানে শিবালিক, হিমাচল, হিমাদ্রি, তেথিসে 4 ভাগে ভাগ করি, তো এর মধ্যে শিবালিক হিমালয়ের পাহাড়ের মধ্যে অবস্থিত যে উপত্যকা, তাকে এক কথায় দুন বলা হয়, আর সেই দুনের একটা অন্যতম হচ্ছে দেরাদুন, সেই জন্য এটাকে দুন বলা হয়। আমি জাস্ট সংক্ষেপে বললাম, তোমার আমি আলাদা ডিটেলস এটা নিয়ে ক্লাস নেবো না, মনে থাকলো আমার। চলো তাহলে এর সঠিক উত্তর করছো কোয়েল বি। আচ্ছা মানুষই উত্তর করছো বি, বি লুনি, ঠিক। লুনি হচ্ছে ভারতের একটি অন্তর্দেশীয় বা ইনল্যান্ড রিভার বলা হয় এটাকে। সবরমতী অবশ্যই হবে না, পেরিয়ার কি, সুবর্ণরেখা কি, এটাও হবে না। আচ্ছা লুনিকে কেন আমরা অন্তর্দেশীয় নদী বলি? হ্যাঁ হিমালয়কে, ঠিকই বলেছো, হিমালয়কে দৈর্ঘ্য বরাবর 3 ভাগে ভাগ করা হয়, আর প্রস্থ বরাবর 4 ভাগে, সেটা শিবালিক, হিমাদ্রি, শিবালিক, হিমাচল, হিমাদ্রি আর তেথিস, আর এই শিবালিকের অংশ হচ্ছে দুন। আমি এটা তোমাকে ডিটেলস পড়াবো, ঠিক আছে, ডিটেলস পড়িয়ে দেবো। চলো আমাকে এবার এটা উত্তর আমি একটু বলে দিচ্ছি, লুনিকে কেন অন্তর্দেশীয় নদী বলছি। কারণ লুনি আমাদের ভারতবর্ষের এরকম, লুনি পশ্চিম ভারতের এরকম জায়গায় উৎপত্তি হয়ে আবার আমাদের ভারতবর্ষের মধ্যেই শেষ হয়ে গেছে,
অর্থাৎ একটি নির্দিষ্ট স্থলভাগের মধ্যে উৎপত্তি হয়ে নির্দিষ্ট স্থলভাগের মধ্যেই শেষ হয়েছে বলে একে অন্তর্দেশীয় নদী বলা হয়। তাই সঠিক উত্তর হচ্ছে লুনি। আর বেশি প্রশ্ন নেই, 4টে মাত্র প্রশ্ন আমরা করে আজকের মতো ক্লাসটা শেষ করব। চলো পরের প্রশ্ন কি আছে আমরা আলোচনা করি। এটা কেন লুনি বলেই দিলাম। আচ্ছা, ভারতের দীর্ঘতম নদী বাঁধ হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? চলো, হীরাকুদ কোন নদীর উপর অবস্থিত? এখানে 4টি অপশন আছে। ভারতের মধ্যে, মানুষ কি বলতে চাইছো বুঝতে পারছি না। হ্যাঁ ঠিক, ভারতের মধ্যে সীমাবদ্ধ। এই জন্য যেহেতু ভারতের মধ্যে উৎপত্তি ঘটেছে, ভারতের মধ্যেই শেষ হয়ে গেছে, তাই একে অন্তর্বাহিনী নদী বলে, লুনিকে। ঠিক বলেছো। আচ্ছা, এটা কোয়েল উত্তর দিচ্ছ ডি, শতদ্রু নদীর উপর হীরাকুদ বাঁধ অবস্থিত। চলো, শতদ্রু নদীর উপর হ্যাঁ, মানুষই সঠিক উত্তর দিচ্ছ, শতদ্রু নদী। আচ্ছা, তোমরা দুজন একই উত্তর দিয়েছো, মহানদী উত্তর হবে। চলো পরেরটা দেখে নি। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? আচ্ছা, এটা তোমরা ব্যাখ্যা যদি চাও আমি করে দিতে পারি। এখানে আমি একটু বলেছি, উড়িষ্যা রাজ্যে মহানদীর উপর হীরাকুদ ভারতের দীর্ঘতম নদীবাঁধ, যেটি মহানদীর উপর অবস্থিত। চলো পরেরটা, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তোমরা যদি পারো উত্তর দাও। আচ্ছা, 7-এর ঘ বলছো, 7-এর ডি বলছো তোমরা দুজনই। 7-এর ডি, শতদ্রু না, ওটা মহানদী হবে। চলো পরের প্রশ্ন, 8-এর সি, 8-এর সি নর্মদা, শিবসমুদ্রম জলপ্রপাত। 8-এর সি কোয়েল বলছে নর্মদা, শিবসমুদ্রম জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত। আর মানসী বলছো কাবেরী, মানসী কাবেরী বলছো দুজনে। মানসী ঠিক বলেছো, কর্ণাটক রাজ্যে কাবেরী নদীর উপর বিখ্যাত জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। বা এখানে ভারতের অন্যতম প্রাচীন জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। আচ্ছা, কাবেরীর নাম কাবেরী কেন হলো পারবে তো জানো? কাবেরী নদীর নাম কাবেরী কেন হলো? চলো তোমরা ভাবো, আমি পরের প্রশ্নে যাই। আচ্ছা, সিন্ধু নদীর বৃহত্তম উপনদী কোনটি? এর মধ্যে 4টি নদী আছে। আমরা জানি সিন্ধুর মূল নদী 5টি, তো এখানে আমরা 4টি অপশন দিয়েছি, এর মধ্যে বৃহত্তম কোনটি হবে? সিন্ধুর বৃহত্তম উপনদী কোনটি? আমাদের ভারতবর্ষের মধ্যে 5টি নদী আছে সিন্ধুর উপনদী, আমি এখানে 4টি অপশন রেখেছি, তাহলে বৃহত্তম কোনটি? কাবেরীর নাম কাবেরী কেন হলো আমি নিশ্চয়ই সেটা তোমাদেরকে বলবো, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। 9-এ কোয়েল বলছে 9-এ চন্দ্রভাগা, চন্দ্রভাগা বা চেনাব। আর মানসী বলছো শতদ্রু, চন্দ্রভাগা বা চেনাব। এটাকে আমরা বলছি সিন্ধুর বৃহত্তম উপনদী চেনাব। মনে রাখবে, চেনাব নদীর উপরই কিন্তু পৃথিবীর উচ্চতম রেল ব্রিজ নির্মিত হয়েছে। আচ্ছা চলো, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আমরা শেষ প্রশ্ন, আজকে ক্লাসের শেষ প্রশ্ন, বলো গঙ্গার প্রধান উপনদী যমুনা নদীর সঙ্গমস্থল, গঙ্গা যমুনার মিলনস্থল। আচ্ছা, এই প্রশ্নটা মনে হয় আমি একবার নিয়ে এসেছি। কোথায় অবস্থিত? প্রয়াগরাজ, এলাহাবাদ, দেবপ্রয়াগ, বারাণসী, হরিদ্বার। তোমরা উত্তর দিয়েছিলে একবার, হয়তো রিপিট হয়ে গেছে কোনো কারণে প্রশ্নটা। তাহলে আজকে আমরা প্রায় 50টা প্রশ্ন আলোচনা করলাম। তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছো, অনেকে ক্লাসটা জয়েন করেছো কিন্তু উত্তর দাওনি। আমি সবাইকেই বলবো অল দ্য বেস্ট। আর দ্বিতীয় ব্যাপার, যারা উত্তর দাওনি তোমরা চেষ্টা করো না, অসুবিধা কি আছে? এখানে ভুল ঠিকের কোনো ব্যাপার নেই, আমরা মূলত শিখতে এসেছি। তো ভুল হোক ঠিক হোক, আমাদের মূল কাজ হচ্ছে শেখা। শিখতে পারলে আমাদের এটা নিয়ে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। চলো এবার আমরা আজকের মতো প্রশ্ন নিয়ে, ওই যে 50টা প্রশ্ন নিয়ে একটা ম্যারাথন ক্লাস করলাম, সেটা আর আজকে এখানেই আমরা শেষ করছি। এবার আমি শুধুমাত্র কয়েকটি কথা বলছি। আমি তো এখানে বিভিন্ন চ্যাপ্টার শেষ হওয়ার পর তারপর এই ধরনের প্রশ্ন নিয়ে আসছি, বিভিন্ন চ্যাপ্টার শেষ করার পরে। তো তোমরা যদি চাও মাঝে মধ্যে কিন্তু এরকম শুধু প্রশ্নের উপর নির্ভর করে বিভিন্ন ক্লাস আমি আনতে পারি, অন্তত মাসে 2 বা 3টে এরকম ম্যারাথন ক্লাস থাকবে। যদি তোমাদের উপকারে লাগে তবেই আনবো, না হলে আমি যেমন ডিটেল আলোচনা করি ওইরকম বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি চাও তাহলে আমি নিয়ে আসতে পারি, তোমরা সেটা অবশ্যই। আচ্ছা, কাল জিও ক্লাস আনবেন স্যার? কাল জিও ক্লাস, আজকে একটা ক্লাস নিলাম তো
কালকে নয়, আমি কালকে শনিবার রাতে আবার জিও ক্লাস আসবে। তুমি কোন টপিকে ক্লাস চাইছো? আমার এই সেকেন্ড সামিটিভ মাধ্যমিকের ক্লাস অন্তত শেষ করে দিলাম, এবার আমি নতুন টপিক শুরু করব। এবার আমি এখনো ডিসাইড করিনি কি করব, দেখি। তোমার যদি কোনো টপিক মনে হয় যে এই টপিকটা পড়ালে ভালো হয়, বলতে পারো, আমি চেষ্টা করবো সেই ক্লাসটা করার জন্য। আচ্ছা, অল টপিক ঠিক আছে। তাহলে যে কোনো একটা টপিকের ক্লাস আমি শনিবার রাতে আবার নিয়ে আসবো। তো আজকে ক্লাস এ পর্যন্তই। আমরা অনেকটা সময় ধরে ক্লাস করলাম, তারা অনেকটা ক্লাস, তোমরা অনেকটা উত্তর দিলে আজকে অনেকেই। তো সবাই আবার পরের ক্লাসে জয়েন করবে। আমি নিশ্চয় পরে আবার এই ধরনের ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, যেটা বিভিন্ন প্রশ্ন এবং উত্তর থাকবে, আর ডিটেল আলোচনার উপর বিভিন্ন ক্লাস তো আমার থাকছেই, প্রতি সপ্তাহে 2-3টে করে। তো চলো, সবার জন্য অল দ্য বেস্ট। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিও, অন্তত যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলছি তোমাদের সেকেন্ড সামিটিভ কাছাকাছি। আর যারা টেটের জন্য পড়াশোনা করছো বা অন্য কোনো কারণে, তাদের সবাইকেও থ্যাঙ্কস। আজকের জন্য গুড নাইট, পরে আবার দেখা হচ্ছে। চলো আজকে এ পর্যন্তই, সবাইকে গুড নাইট।